নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সেতারের সুর। আজ থাকলো অন্তিম পর্ব। কৃষ্ণা ওদের অপেক্ষায় বাইরের ঘরে জেগেই বসেছিল একটা উপন্যাস হাতে নিয়ে। কি ব্যাপার, এত দেরি? খানা খেতে খেতেই সবিস্তারে বলবো, ক্ষুধায় পেট জ্বলছে। আমি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। কথাটা বলে কিরিটি আর দাঁড়ালো না, সোজা শয়নঘরের দিকে এগিয়ে গেল। খাওয়ার টেবিলে বসেও বিশেষ কথাবার্তা হলো না। খাওয়া শেষ করে যখন ওরা কফির কাপ নিয়ে বসলো, তখন আবার আলোচনা শুরু হলো। কিরিটি প্রথমে অর্ধসমাপ্ত আলোচনাটা শুরু করে, বলে, তুই তখন যা বলছিলি সুব্রত, তাতে মনে হচ্ছে সে রাত্রে বিরাজ সান্যালী বাসবীর ঘরে গিয়েছিল, তাই কি? আমার মনে হয় তাই। আর কি বল, থামলি কেন? শ্যামা সেটা জানতে পেরে ওদের মানে বিরাজ ও বাসবীর মধ্যে সে রাত্রে যে কথাবার্তা হয় তাও আড়ি পেতে শুনেছিল। সম্ভবত তোর অনুমান মিথ্যা নয় সুব্রত, কিন্তু কি কথা হয়েছিল ওদের মধ্যে সে রাত্রে বলে তোর মনে হয়? খুব সম্ভবত বাসবীর বিয়ের ব্যাপার নিয়েই কথাবার্তা হয়। বিরাজ সান্যাল হয়তো শেষ চেষ্টা করতে গিয়েছিল বিয়েটা যাতে না হয়, তাই কি? মনে হয় তাই। কিন্তু বিয়ে ব্রজেশের সঙ্গে বাসবীর হলেই কি হতো তা বলতে পারবো না, তবে আমার মনে হয় তাই। কিরিটি মৃদু হাসল। হাসছি যে? না, কিছু না। নিশ্চয়ই কিছু, বল। আমার যা কিছু বলবার আর দিন দুই পরে বলবো সুব্রত। বিরাজ সান্যালের প্রতি সন্দেহের কারণগুলো এখনো তুই সব বলিসনি। আমার বিশ্বাস বিরাজ জানতে পেরেছিল অনেক আগেই বাসবীর আর এক যমজ বোন আছে। হয়তো জেনেছিল, তাতে করে বাসবীকে কেন নিহত হতে হবে? জানতোই যদি তো আমাদের কাছে বলেনি কেন ভদ্রলোক? সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। কেন বলেনি, কেন চেপে গিয়েছিল কথাটা? তবে আমার মনে হয় কি, লুসিকে দিয়ে তার কোনো কাজ উদ্ধার করবার বাসনা আছে। সেই আলোচনায় আমরা পরে আসবো। বিরাজ সান্যাল ছাড়া আর কাকে তো সন্দেহ হয়? সুনীল বাবুকে। হয়তো সে আগাগোড়াই মিথ্যা এভিডেন্স দিয়েছে। সে সময় সে বোম্বেতে ছিল, হয়তো প্লেনে করে এসে হত্যা করে একটা অ্যালিবাই সৃষ্টি করবার জন্য পরের দিন আবার বোম্বে ফিরে গিয়েছিল। আশ্চর্য নয়, কিন্তু সন্দেহটা কেন? ভিত্তি কিসের উপর? সুনীলবাবুর লাইফের ওপরে সে রাত্রে সিনেমায় যে অ্যাটেম্পটা হয়েছিল, সেটা আদতে একটা অ্যাটেম্পটই নয়। কেন? হত্যাকারীর যদি সত্যি সত্যি তাকে হত্যা করবার ইচ্ছা থাকতো, তাহলে আরও কোনো মারাত্মক বিষই তার দেহে প্রয়োগ করে যেতে পারত। একটা ঘুমের ওষুধ ইনজেক্ট করে ব্যাপারটা শেষ পর্যন্ত একটা লঘু ঘটনায় পর্যবসিত করার বোধহয় প্রয়োজন হতো না। এক্স্যাক্টলি, আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত সুব্রত। আর ঠিক সেই কারণেই সুনীলবাবুর প্রতি সন্দেহটা পড়া আমাদের খুবই স্বাভাবিক। তাছাড়া তার মোটিভও ছিল বেশ স্ট্রং, প্রেমের প্রতিদ্বন্দ্বীর উপরে ঈর্ষা। যে ঈর্ষা ক্ষেত্রবিশেষে মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে অনায়াসই তুলতে পারে। ওরা দুজন ছাড়া আর কেউ? একটা নাম যদি করি চমকে যাবি না তো? না, বল। তবে জানি তুই কার নাম করবি। বোধহয় কার বলতো? জুনিফার বোধহয়। কিরিটি সুব্রতর মুখের দিকে তাকালো, চোখের কোলে কেমন যেন একটা কৌতুকের ইঙ্গিত। হ্যাঁ। না রে, আর কারো কথা বলতে পারি না এখনো জোর গলায়। তবে হত্যাকারী যে জুনিফার নয় সেটা আমি বলতে পারি। তবে এটা ঠিকই, এবং স্বীকার করতে কোনো দ্বিধা নেই, বাসবীর হত্যার ব্যাপারে যদি কারো উপরে প্রথম সন্দেহের উদ্রেক করে তো সে ওই জুনিফারই।
কারণ তার পক্ষে মোটিভটা যত স্ট্রং ছিল আর কারো পক্ষেই ততটা ছিল না। একসময় মনেও হয়েছিল আমার, বুঝি জুনিফারের চরিত্রের নারীর পক্ষে কিছুই অসম্ভব নয় অর্থের জন্য। নিজের সন্তানের বুকেও সে ছুরি বসাতে পারে। আর সত্যি কথা বলতে কি, জুনিফারের সঙ্গে একটিবারও দেখা করবার জন্য সেই কারণেই আমি তার ওখানে ছুটে গিয়েছিলাম। কিন্তু তাকে দেখবার ও তার সঙ্গে কথা বলবার পর সেই সন্দেহ আমার দূর হয়েছে। কিরিটির কথায় বাধা দিয়ে সুব্রত বললে, মনে হচ্ছে তুই ওভার ক্যারেড বাই ইমোশনস। তা নয় সুব্রত, তবে নারী যেমন দুর্বলতা, কোমলতা ও স্নেহের প্রতীক, তেমনি কত সহজে যে তারা একজনের বুকে ছুরি চালাতে পারে তাও আমি জানি, বিশেষ করে নারী কোনো কারণে আনব্যালেন্সড হয়ে গেলে। কিন্তু জুনিফার আজ এক প্রকার মৃতা নিজেই। ঠিকই বলেছিল সে, আজ সে কমপ্লিটলি ব্রোকেন। না সুব্রত, জুনিফারের প্রতি আমার এতটুকু সন্দেহ নেই, তার মোটিভ যতই স্ট্রং মনে হোক না কেন আপাত দৃষ্টিতে। কিরিটি কথাগুলো বলতে বলতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। খোলা জানালা পথে রাত্রির আবছায়া অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার হাতের পাইপ হাতেই ধরা থাকে। আচ্ছা কিরিটি, সুব্রত ডাকে। শ্যামা যে তার জবানবন্দিতে সাহেবের কথা বলেছিল সে কে? ওই পলি কি, যার কথা জুনিফার বলেছিল? হতে পারে, নাও হতে পারে। সুব্রত বুঝতে পারে কিরিটি যেন কি ভাবছে। তার ভাবনার মধ্যে সে তলিয়ে গিয়েছে, হয়তো কোনো সূত্র হাতড়ে বেড়াচ্ছে মনের মধ্যে। তাই সুব্রত আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। বাইরে রাত্রি প্রায় শেষ হয়ে আসছে, অন্ধকার তরল হয়ে আসছে। চোখ দুটো জ্বালা করছিল সুব্রতর। সে সোফাটার উপরেই একটা ডানলপিলো কুশন টেনে নিয়ে কাত হয়ে পড়ল। দেখতে দেখতে সুব্রত ঘুমিয়ে পড়ল। কিরিটির চোখে ঘুম ছিল না। বাসবী হত্যার ব্যাপারে যারাই বাসবীর সঙ্গে পরিচিত ছিল তাদের প্রত্যেককেই মনের মধ্যে দাঁড় করিয়ে সে একের পর এক বিশ্লেষণ করছিল। রঞ্জন, সুনীল, ব্রজেশ, সুহাস, বিরাজমোহন, প্রত্যেককে। মুখে সুব্রতকে বিরাজ সান্যাল সম্পর্কে ক্ষণপূর্বে যাই বলুক না কেন, মনটা কিন্তু একেবারে নিঃসন্দেহ হতে পারছিল না জুনিফারের ব্যাপারে। কোথায় যেন একটা অদৃশ্য কাঁটা খচখচ করছিল। বিশেষ করে শ্যামার মৃত্যুর ব্যাপারটা যখনই মনে পড়ছিল জুনিফারের কথাটা। ধীরাজ ও বিরাজ দুই ভাই তাকে ভালোবেসেছে, তীব্রভাবে কামনা করেছে। তারপর শ্যামার সঙ্গে বিরাজের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, এবং সেটা আর যার কাছেই গোপন থাক, ওই বাড়ির দুজনের চোখে ফাঁকি দিতে নিশ্চয়ই পারেনি। বাসবী ও মাধব দুজনেই নিশ্চয়ই জানতে পেরেছিল শ্যামার মৃত্যুর কারণটা সেই গোপন সম্পর্কের জের হতে পারে। কিন্তু বাসবীর মৃত্যুর সঙ্গে হয়তো তার কোনো সম্পর্কই নেই। দুটো ঘটনা হয়তো সম্পূর্ণ বিচ্ছিন্ন, একের সঙ্গে অন্যের কোনো ঘনিষ্ঠ যোগাযোগই নেই। কিন্তু সত্যি কি নেই? সত্যি কি দুটো ঘটনা সম্পূর্ণ যোগসূত্রহীন? রাত প্রায় যে শেষ হয়ে এলো বুঝতে পারেনি কিরিটি। কৃষ্ণা এসে ঘরে ঢুকলো, হাতে তার 2 কাপ গরম কফি। কৃষ্ণা হাসতে হাসতে বললে, নাও কফি। কফি? হ্যাঁ। রাত পোহালো, শুনছ সখী দীপ্ত উষার মাঙ্গলিক। রাত পুইয়ে গেল নাকি? হাত বাড়িয়ে কফির একটা কাপ কৃষ্ণার হাত থেকে নিতে নিতে স্মিত কণ্ঠে বলে কিরিটি। হ্যাঁ। কৃষ্ণা একবার অঘরে নিদ্রিত সুব্রতর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আহা বেচারি গভীর নিদ্রাভিভূত, ঘুমুক, জাগলে আবার কফি করে দেব। নিজেই এটা সদ্ব্যবহার করা যাক। কৃষ্ণা কিরিটির পাশেই সোফাটার উপর বসে পড়ল। দুজনে পাশাপাশি সোফার উপর বসে কফির কাপে চুমুক দিতে থাকে। তারপর কৃষ্ণা কিরিটির মুখের দিকে তাকিয়ে মৃদু স্মিত কণ্ঠে প্রশ্ন করল, তারপর বাসবী হত্যা রহস্যের কোনো কিনারা হলো প্রভু? মোটামুটি, সামান্য একটু জট কেবল বাকি। আশা রাখছি সেটাও শীঘ্রই খুলে যাবে। তারপরেই যবনিকা পতন বাসবী হত্যা রহস্য নাটকের উপরে। যাক, নিশ্চিন্ত। তার মানে আর ছটফট করতে হবে না, যবনিকা এবারে নামবে বুঝতে পারছি।
তার উপায় নেই কৃষ্ণা। মৃদু হেসে কিরিটি বলে, কেন? নাটক এখনো শেষ দৃশ্যে আসেনি, তাহলে শেষ দৃশ্যের প্রস্তুতি এবার বলো। হ্যাঁ, তা নাট্যকার, শেষ দৃশ্যের পাত্রপাত্রী কারা? বলো তো কারা? তুমি তো সব জানো, সব শুনেছ। ইতিমধ্যে সুব্রতর ঘুম ভেঙে সে উঠে বসে কিরিটির কথাগুলো শুনছিল, কিন্তু কিরিটি বা কৃষ্ণা দুজনের একজনও কেউ জানতে পারেনি। হঠাৎ সুব্রতর গলার স্বরে ওরা দুজনেই যুগপৎ সুব্রতর মুখের দিকে তাকায়। সুব্রত বলে, শ্রীমতী লুসি বোধ হয় নায়িকা। কিরিটি সুব্রতর মুখের দিকে তাকিয়ে বললে, ঠিক বলেছিস। আর নায়ক ওই 5 বন্ধু। 5 নয় 4, কৃষ্ণা ওই সময় বলে ওঠে। কিন্তু নায়ক তো কোনো নাটকে 4 জন হতে পারে না মহাশয়। সুব্রত বলে, কিরিটি ঠিকটা বলেনি কৃষ্ণা, ও বলতে চেয়েছে ওই 4 বন্ধুর মধ্যেই একজন। কিন্তু আমার কপি কই কৃষ্ণা? সুব্রত মৃদু হেসে কথা শেষ করে। আনছি ভাই। কৃষ্ণা উঠে ঘর থেকে বের হয়ে গেল। সকাল 8:30 নাগাদ রথিন এলো। কি সংবাদ ভগ্নদূত? সংবাদ অতীব জটিল। হাঁপাতে হাঁপাতে সোফাটার উপর ধূপ করে বসে পড়ে রথিন বললে, শ্যামার পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছিস? কিরিটি প্রশ্ন করে। সেই কথাই বলতে এসেছি। রথিনকে কথা শেষ করতে দিল না কিরিটি। বললে, কি শ্যামা অন্তঃসত্ত্বা ছিল? সেই কারণেই জটিল বোধ হয়। হ্যাঁ, তুই কি করে অনুমান করেছিলি? তবে কি সেই জন্যেই পথের কাঁটা সরানো হয়েছে? কিরিটি রথিনের প্রশ্নের কোনো জবাব দেয় না। প্রত্যুত্তরে মৃদু একটা হাসির আভাস ওর ওষ্ঠ প্রান্তে দেখা যায়। রথিন আবার বলে, তবে কি ওই বুড়ো ঘুঘুটাই? কিছুই বিচিত্র নয়। কিরিটি বলে এবারে, তাহলে কি? তাহলে বিরাজ সান্যালি কি তার ভাইজিকেও হত্যা করেছে? স্বার্থের জন্য মানুষ কি না পারে রথিন। কৃষ্ণা এসে ঘরে ঢুকলো, দুহাতে তার একটা প্লেটে বড় বড় 4টে সন্দেশ ও 1 মগ কফি। নিন রথিনবাবু, গলাটা ভিজিয়ে নিন। আহ! প্লেটটা হাতে নিতে নিতে রথিন বলে, এ না হলে আর বলেছে, ভাতৃজায়ার স্নেহ। আচ্ছা কৃষ্ণা, তোমার মতলবখানা কি বলো তো? কিরিটি বলে ওই সময়। কেন? কৃষ্ণা কিরিটির মুখের দিকে তাকালো সহাস্যে। ওকে কি শেষ পর্যন্ত তুমি সুগার দিয়ে ভরাডুবি করাতে চাও সত্যি সত্যি? সন্দেশ একটা চিবুতে চিবুতে রথিন বলে, চিনি সাগরে ভরাডুবি হোক হোক, তাই হোক। তুমি কিছু ভেবো না বৌদি। সামান্য দুটো ইনসুলিন ইঞ্জেকশন তো, ও ভয়ে কম্পিত নয় হৃদয় আমার। সন্দেশ শেষ করে কফির মগে চুমুক দিতে দিতে রথিন বলে, কিন্তু লোকটা সত্যি সত্যি বাহাদুরি আছে বলতে হবে। সুব্রত প্রশ্ন করে, কার? শিকদার? কথায় বলে না, খোঁড়ার 1 পা বাড়া। ওই খোঁড়া পা নিয়ে এই লোকটা ভেলকি দেখিয়ে দিল দেখছি। কিরিটি তাড়াতাড়ি বলে ওঠে, দোহাই ধর্ম, তাকে আবার গিয়ে 7 তাড়াতাড়ি অ্যারেস্ট করে বসিস না রথিন। তবে কি করতে হবে মহাপ্রভুটিকে? পাদ্য অর্ঘ্য দিয়ে পুজো? কিছুই না। তার মানে আপাতত 2 দিন সবুর করো বৎস, তারপর যা করবার করো। ঠিক হ্যাঁ জনাব। তা তোর ময়নাতদন্ত রিপোর্ট আর কি বলেছে? কটা নাগাদ শ্যামা খুন হয়েছে তোর পুলিশ সার্জনের ধারণা? 12টা থেকে 12:30টার মধ্যে। তাহলে ঠিক মধ্যরাত্রি। হ্যাঁ, সেই রকমই নন্দা সাহেবের মত। বাসবীর ময়নাতদন্তের রিপোর্ট তো সেই রকমই বলছে না? হ্যাঁ, 2টো হত্যাই তাহলে মধ্যরাত্রি। শুধু 2টো কেন, সে রাত্রে সুনীলবাবুকে হত্যা করতে পারলেও ঠিক মধ্যরাত্রিতেই ব্যাপারটা সংঘটিত হতো। রথিন কফির মগটা নিঃশেষিত করে সামনের টেবিলটার উপর নামিয়ে রাখতে রাখতে বলে। ওই সময় জঙ্গলি এসে ঘরে ঢুকলো। বাবু। কি রে? সুভাষবাবু বলে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। ডাক তাকে এই ঘরেই। জঙ্গলি চলে গেল এবং একটু পরে সুভাষ এসে ঘরে ঢুকলো।
মাথার চুল রুক্ষ বিশৃঙ্খল, চোখে মুখে কেমন যেন একটা উদ্বিগ্ন ভাব। বসুন সুহাসবাবু, কিরিটি বলে। এই সকালে কি ব্যাপার, চেহারা এমন রুক্ষ কেন? কাল রাত্রে আমার উপর দিয়ে একটা অ্যাটেম্প্ট হয়ে গিয়েছে মিস্টার রায়। রথিন চমকে ওঠে। সে কি, কখন? কাল রাত্রে তখন 11:30-12টা হবে। রথিন কিরিটির মুখের দিকে তাকালো প্রথমে, তারপর সুহাসের মুখের দিকে তাকিয়ে বলে, খুলে বলুন তো ব্যাপারটা। রাত্রে শুতে সিনেমায় গিয়েছিলাম একটা পিকচার দেখতে, ইংরেজি বই। 11:15টার আগেই শো ভেঙে গিয়েছিল। বাড়িতে ফিরে জামাকাপড় ছেড়ে দোতলায় শোবার ঘরে জানালার সামনে দাঁড়িয়ে সবে একটা সিগারেট ধরিয়েছি। ঠিক সেই সময় কি, রাস্তা থেকে কে যেন আমায় গুলি করে। গুলি? হ্যাঁ, তবে রক্ষে গুলিটা আমার বুকে না লেগে জানলার সার্সিতে লাগে। সার্সির কাজটা ঝনঝন শব্দে ভেঙে গুড়িয়ে যায়। বুলেটটা পেয়েছেন? সুহাসের মুখের দিকে তাকিয়ে এবার প্রশ্ন করলো সুব্রত। পেয়েছি বই কি, এই যে। সুহাস পকেট থেকে একটা পিস্তলের গুলি বের করে সুব্রতর হাতে দিল। সুব্রত গুলিটা বার কয়েক ঘুরিয়ে দেখে কিরিটির হাতে সেটা তুলে দিল। কিরিটি বুলেটটা পরীক্ষা করে নিঃশব্দে রথিনের হাতে দিল, কোনরূপ মন্তব্য না করে। রথিন গুলিটা পরীক্ষা করতে করতে বললে, একটা কথা কিরিটি, তোকে বলা হয়নি। কি? কিরিটি প্রশ্নটা করে রথিনের মুখের দিকে তাকালো। বিরাজ সান্যালের একটা পিস্তল আছে, অবশ্যই লাইসেন্সও আছে পিস্তলের। এই গুলিটা এ ধরনের পিস্তলে ব্যবহৃত হয়। তুই জানলি কি করে কথাটা? বাসবীর হত্যার তদন্তের সময় আমি প্রশ্ন করেছিলাম, তখন সান্যাল বলেছিল বর্মা থেকেই নাকি আনে তার পিস্তল। হঠাৎ পিস্তলের কথা সেদিন উঠলো কেন? বাসবীকে তো গলা টিপে হত্যা করা হয়েছিল। হয়েছিল ঠিকই, তবু ইনভেস্টিগেশনের সময় বিশেষ করে কোনো খুনের ব্যাপারে সবকিছুই জিজ্ঞাসা করাটা একটা রীতি। তাই জিজ্ঞাসা করতে জানতে পেরেছিলাম কথাটা। সুহাস ওদের কথাগুলো যেন গিলছিল এক প্রকার। সে এবারে বললে, সত্যি কথা বলতে কি মিস্টার রায়, সেদিন সুনীলের লাইফের উপরে সিনেমার লবিতে অ্যাটেম্প্ট হওয়ার পর আপনি যখন আমাদের সকলকে সতর্ক থাকতে বলেছিলেন আমাদের লাইফের উপরে ওই ধরনের অ্যাটেম্প্ট হতে পারে বলে, কথাটাই তখন ততটা গুরুত্ব দিইনি। কিন্তু কালকের ব্যাপারের পর বুঝতে পারছি সত্যিই আপনার দূরদৃষ্টি আছে। তাই ভাবছি কাল রাত্রে ব্যর্থতার পর যদি আবার অ্যাটেম্প্ট হয়। কিরিটি মৃদু হেসে বললে, ভয় নেই সুহাসবাবু, আর অ্যাটেম্প্ট হবে না আপনার লাইফের উপরে। সত্যি বলছেন? সত্যিই বলছি, কারণ বোকামি মানুষ একবারই করে, বারবার করে না। বোকামি? প্রশ্নটা করে কেমন যেন বিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকে সুহাস কিরিটির মুখের দিকে। ঠিক তাই। কালকের ব্যাপারটা একটা নিছক নির্বুদ্ধিতা প্রদর্শন ছাড়া অন্য কিছুই আমি বলতে পারছি না। আপনারা একবার আমার বাড়িতে যাবেন না? কেন বলুন তো? কিভাবে ঘরের জানালার কাজটা ভেঙেছে সচক্ষে দেখবেন না? যাবেন বই কি রথিনবাবু। আপনি? রথিন দেখলেই হবে, তাছাড়া পুলিশ অফিসারের কর্তব্য ওটা। ভালো কথা। হঠাৎ কিরিটি প্রসঙ্গান্তরে চলে যায়। আপনার সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল ইতিমধ্যে? কোন ভদ্রমহিলার কথা বলছেন মিস্টার রায়? সুহাস প্রশ্ন করে। ওই যে বলেছিলেন ঠিক বাসবী দেবীর মতো অবিকল দেখতে একজন মহিলা। না। দেখা হয়নি তাহলে? না। দেখা হলে কিন্তু এবারে ফলো করবেন তাকে। ফলো করব? হ্যাঁ, কোথায় থাকেন তিনি তার সত্যিকারের পরিচয়টা আমাদের জানা একান্ত দরকার। কিন্তু ভদ্রমহিলা হয়তো আপত্তি করবেন। আহা, তা তো করবেনই, তবে বুদ্ধি করে সব দিক বাঁচিয়ে ভদ্রমহিলাকে ফলো করে তার সব কিছু আপনাকে জানতে হবে। পারবেন না? বোধহয় পারবো। নিশ্চয়ই পারবেন। আজ তাহলে আমি উঠি? আসুন। সুহাস সোফা থেকে উঠে ঘর হতে বের হয়ে গেল কেমন যেন শিথিল পদবিক্ষেপে। সুহাস ঘর থেকে বের হয়ে যেতেই রথিন বললে, ভদ্রলোক খুব ভয় পেয়ে গিয়েছেন মনে হলো। কিরিটি নিভন্ত পাইপটার পোড়া তামাক ফেলে দিয়ে একটু তামাক ঠেসে পুনরায় অগ্নিসংযোগ করতে করতে বললে, হবারই তো কথা, জীবন সংশয় বলে কথা। সুব্রত কিরিটির মুখের দিকে নিঃশব্দে তাকালো একবার।
রথিন কিরিটি পাইপে একটা টান দিয়ে একগাল ধোঁয়া উদ্গীরণ করে ডাকলো। কিছু বলছিস? সাউতলার বাড়িতে 24 ঘন্টা পাহারা ঠিক চলছে তো? হ্যাঁ, দ্বিজেনকে বদলে অবিনাশকে রেখেছি। খুব চালাক চতুর ছোকরা। আরও একটা বাড়িতে ওয়াচ রাখতে হবে যে রথিন। আবার কোন বাড়িতে? ফ্রি স্কুল স্ট্রিটে জুনিফার যে ফ্ল্যাট বাড়িতে থাকে সেই বাড়ির ঠিকানাটা বলে দিল কিরিটি রথিনকে। ওখানে আবার কেন? ওখানেই তো বাসবীর মা জুনিফার থাকে। কিন্তু আর না, এবারে অফিসার সাহেব তুমি গাত্রোত্থান করো, আমরা একটু বেরুবো। কোন দিকে যাবি? বেশি দূর নয়, কালীঘাট অঞ্চলে। তোর গাড়ি আবার কেন বের করবি? চল, আমার সঙ্গে জিপ আছে, নামিয়ে দেবোক্ষণ। ধন্যবাদ বন্ধু। গাড়ি নয়, ট্রাম। তারপর পদব্রজে যাব স্থির করেছি। ট্রামে উঠতে পারবি? আজ তো রবিবার, ভিড় হবে না তেমন নিশ্চয়ই। তাহলেই হয়েছে। এ শহরে শনি রবি সোম বলে কিছু নেই। শহর শুদ্ধ সবাই একসঙ্গে যাত্রী হয়ে ঠাটালি করবেই, বাসে ট্রামে প্রতিটি দিন। তা হোক, কতকাল ট্রামে চাপিনি, সে অনুভূতিটাই যেন ভুলে গিয়েছি ট্রামে চেপে যাবার। কিরিটি বলে ওঠে। রথিন বের হয়ে যেতেই সুব্রত প্রশ্ন করে, কোথায় বেরোবি এখন? চল একবার লুসি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। আমি তো গতকাল থেকেই কথাটা ভাবছিলাম, সুব্রত বললে। বাসবীর যমজ বোন, তাছাড়া। কি রে, থেমে গেলি কেন? বিরাজ চান্নার লুসির অস্তিত্বের ব্যাপারটা একেবারেই জানে না, কেমন যেন বিশ্বাসযোগ্য নয়। আরও একটু স্পষ্ট করে বল সুব্রত, তুই যেন কিছু চেপে যাচ্ছিস। তোর মনের কথাটা মনে হচ্ছে। মনে হয় কেন জানি না, বাসবী ও লুসি কেউ না কেউ হয়তো আর একজনের অস্তিত্বের কথাটা জানতো, আর তা যদি জেনে থাকে সেখানেও একটা জটিলতা দেখা দিতে পারে। ঠিক বলেছিস, একজন কিছু পেল না, আর একজনের ভাগ্যে সব কিছু মিলল। হিংসা তো জন্মাতেই পারে, বিশেষ করে মেয়েদের বেলায়। আর সেই হিংসা থেকেই গরল উঠে আসতে পারে, স্বাভাবিক। কিন্তু আমি তা ভাবছি না সুব্রত। আমি ভাবছি অন্য একটা কথা লুসি সম্পর্কে বর্তমানে। কি? বাসবীর ওই 5 বন্ধুর মধ্যে কেউ লুসিকে চিনত কিনা, কিংবা তার অস্তিত্বের কথাটা অন্তত জানত কিনা। যদি না জেনে থাকে তাহলে। সুব্রত সঙ্গে সঙ্গে বলে ওঠে, বুঝতে পেরেছি তোর মতলবটা। পেরেছিস? হ্যাঁ, তুই কি তাহলে? তাহলে কিছুই না। সমস্ত রহস্যটা একটা বিশেষ জায়গায় এসে হঠাৎ যেন একটা ঘন কুয়াশায় পরিণত হয়েছে। সেই কুয়াশাটুকু যতক্ষণ না কাটছে, ওই তাহলের ব্যাপারটা ঘাটালেও আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারবো না। কিন্তু আর না, চল একবার দেখা করে সন্দেহভাজনটা করে আসি। জুনিফারের কাছ থেকেই কিরিটি গত রাত্রে লুসির কালীঘাটের বাসার ঠিকানাটা জেনে নিয়েছিল। ট্রামে এসে টালিগঞ্জ ব্রিজের মুখে দুজনে নেমে পড়ল। ঠিকানাটা বাঁয়ে কিছুটা এগিয়ে সরু একটা রাস্তায়, কালীঘাট স্কুলের পিছনে। খুঁজে বের করতে ওদের বিশেষ বেগ পেতে হলো না। 3 তলা একটা লাল রঙের বাড়ি, তারই দোতলার 3খানা ঘর নিয়ে লুসি ও তার মেয়ে বান্ধবী সুমিত্রা পন্থ থাকেন। নিচের তলায় এক প্রৌঢ়, তার স্ত্রী ও একটি স্কুল মিস্ট্রেস মেয়ে থাকেন। সেই স্কুল মিস্ট্রেস মেয়েটি লুসির খোঁজ করতে বললে উপরের তলায় যেতে সিঁড়ি দিয়ে। কমন সিঁড়ি, 1 তলা 2 তলা ও 3 তলা বাসিন্দার। সিঁড়ির গায়েই দরজা। দরজার কলিং বেল টিপতেই লুসি এসে দরজা খুলে দিল। পরনে তার সাধারণ একটা সরু কালোপাত তাঁতের শাড়ি, দুহাতে একগাছি করে সরু সোনার বালা ও 2 কানে 2টি মুক্তার টাপ ব্যতীত দেহের কোথাও আর কোনো আভরণের চিহ্ন নেই। বাসবীর ফটো দেখা ছিল ওদের, তাই লুসিকে চিনতে ওদের কষ্ট হয় না। অবিকল একই রকম দেখতে। কাকে চান? কিরিটি কথা বললে। আপনি তো মিস সান্যাল। হ্যাঁ। আমাদের আপনি চিনবেন না, আমরা আপনার কাছেই এসেছি, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন। লুসি কিরিটি ও সুব্রতকে অভ্যর্থনা করে ভিতরের প্রথম ঘরটিতে নিয়ে গিয়ে বসতে বললে। বসুন। ছোট ঘর, খান্তি সোফা ও চেয়ার, একটি ডিম্বাকৃতি মাঝারি আকারের সেন্টার টেবিল। টেবিলের উপরে ফ্লাওয়ার ভাসে কিছু লাল সাদা অ্যাস্টার ফুল ও একগোছা রজনীগন্ধার স্টিক। মেঝেতে অল্প দামের একটা কার্পেট পাতা। ঘরের দেওয়ালে একটি ডেট ক্যালেন্ডার ও যিশু প্ররে মেরি মাতার ছবি। লুসি তখন আর দাঁড়িয়েই ছিল। তার দিকে তাকিয়ে কিরিটি বললে,
বসুন মিস সান্যাল। লুসি বসলো ওদের মুখোমুখি। পরিচয় দিই, আমার নাম কিরিটি রায়, আর ইনি সুব্রত রায়। লুসির চোখে মুখে কোনো ভাব বৈলক্ষণ্যই দেখা গেল না। সে ইতিপূর্বে ওই নাম দুটি কখনো শুনেছে বলেও মনে হলো না। আমার কাছে আপনাদের কি প্রয়োজন? লুসি প্রশ্ন করে। আপনি নিশ্চয়ই জানেন আপনার একটি যমজ বোন ছিল, নাম বাসবী। কিরিটির মুখ থেকে কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন চমকে লুসি কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি বলে যেতে লাগলো, সেই বোনটি আপনার কিছুদিন আগে খুন হয়েছে, তাও জানেন নিশ্চয়ই। আপনারা কে? কোথা থেকে আসছেন? পুলিশের লোক কি? কিরিটি মৃদু হেসে বললে, না। তবে কে আপনারা? অবশ্যই পুলিশের লোক না হলেও পুলিশের সঙ্গে যোগাযোগ আছে বলতে পারেন। আর এও অস্বীকার করবো না যে ওই হত্যার ব্যাপারেই আমরা এসেছি। কিন্তু আমার কাছে কেন? ব্যস্ত হবেন না, সবই বলবো, সবই জানতে পারবেন। বাসবী দেবী, আপনার সেই যমজ বোনের। কিরিটিকে কথাটা শেষ করতে দেয় না লুসি। বলে, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক ছিল না জীবিতকালে। পরস্পর আমরা কেউ কাউকে বড় হবার পর দেখিও নি, চিনতামও না একে অন্যকে। খুব ছোটবেলায় ছাড়াছাড়ি হয়ে যায়। জানি, সব জানি। তবে তবুও কেন আপনার কাছে এসেছি আমরা, তাই না? হ্যাঁ, মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আপনি তো বরাবরই জানতেন, দেখা সাক্ষাৎ না হলেও, যে আপনার একটি যমজ বোন আছে, ঠিক আপনারই মতো দেখতে। না, ব্যাপারটা কিছুদিন আগে মাত্র জানতে পেরেছিলাম। কেন, ছোটবেলার কথা কি কিছুই মনে ছিল না আপনার? না। একটু যেন ইতস্তত করে শব্দটা উচ্চারণ করলো লুসি। সে বড় ছিল না আপনি? বোধহয় আমি। আমার জন্মের কয়েক মিনিট পরে সে জন্মেছিল। কিন্তু এসব কথা জিজ্ঞাসা করছেন কেন মিস্টার রায়? একটু আগেই তো বললাম তার সঙ্গে আমার কোনো সম্পর্কই ছিল না। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন কিছুদিন আগে মাত্র তার কথা জানতে পেরেছিলেন। কেমন করে বলবেন কি? মার ডায়েরি থেকে। আপনার মা বুঝি ডায়েরি রাখতেন? একসময় রাখতো মনে হয়। পুরাতন একটা ডায়েরি তার বাক্সের মধ্যে পড়েছিল। মাকে কথাটা বলেছিলেন? না। কেন? প্রয়োজন মনে করিনি। কেন? কেন আবার কি? করিনি। তাকে কবে দেখেছিলেন প্রথমে? বাসবী, আপনার যমজ বোনকে? লুসি একটু ইতস্তত করে সে রাত্রে বিরাজের সঙ্গে দেখা করে বাসবীকে দেখার কথা যা ঘটেছিল সেই ঘটনাটা বিবৃত করে গেল সংক্ষেপে। তারপরও মাকে বলেননি সব কথা? না। মার সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্ক ছিল না ওই সময়। আমি একটা ক্রিশ্চান স্কুল বোর্ডিংয়ে মানুষ হয়েছি। খরচ নিশ্চয়ই আপনার মাই চালাতেন? না। তবে কে? আমার জ্যাঠা। বিরাজ সান্যাল কি? হ্যাঁ, তাকে আপনি চেনেন? চিনি। তার কাছ থেকে আমার সংবাদ পেয়েছেন? না। তবে আমার ঠিকানা জানলেন কি করে? আপনার মার কাছ থেকে। লুসির মুখটা যেন হঠাৎ কঠিন হয়ে ওঠে। সে চুপ করে থাকে। আপনার বিরাজ সান্যাল মানে আপনার জ্যাঠার সঙ্গে পরিচয় নেই? বাসবীর মৃত্যুর পর একদিন রাত্রে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার আগে তাকে কখনো দেখিনি, চিনতামও না। সেই প্রথম পরিচয়। তা কেন গিয়েছিলেন হঠাৎ তার কাছে? তার বিপদের কথা ভেবে তাকে সতর্ক করে দিতে। যাকে দেখেননি, চিনতেন না, তার বিপদের কথা ভেবে আপনি হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন কেন? জানি না, তবে গিয়েছিলাম। তিনি সব শুনে কি বলেছিলেন? কিছুই না। আচ্ছা, আপনি তো এখন বাসবীর অবর্তমানে বিরাজ সান্যালের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী। আমার কারো কোনো সম্পত্তির কোনো প্রয়োজন নেই। কেন? কেন আবার কি? ওসবে আমার কোনো স্পৃহা বা আকাঙ্ক্ষা নেই। একটু থেমে লুসি বলে, তাকে আমি সে কথা জানিয়েও দিয়ে এসেছি, স্পষ্ট করে সেই দিনই। আপনার কি অর্থের প্রয়োজন নেই? যা আমি রোজগার করি তাই যথেষ্ট। আমার তো কোনো অভাব নেই। অভাব না থাকলেও সম্পত্তি টাকা কড়ি পেলে কে ছেড়ে দেয়? যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, জন্মের পরেই যে সম্পর্কে শেষ হয়ে গিয়েছিল বলতে গেলে, সেই সম্পর্ককে আর যেই বড় করে ভাবুক না কেন, আমি ভাবি না। আপনার জ্যাঠারও কি তাই মত? জানি না।
তিনি কিছু বলেননি? হ্যাঁ, পরিচয় পাওয়ার পর আমাকে তার ওখানে গিয়ে থাকতে বলেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। আচ্ছা, একটা কথা বলবো, মনে যদি কিছু না করেন? বলুন, মনে করবো কেন? আপনার মার কথা বলছিলাম। লুসির মুখটা আবার কঠিন হয়ে উঠল। সে বললে, তার কথা থাক। তার খুব অভাব, আর আপনি ছাড়া তার সত্যি আদার তো কেউ নেই। তার হয়ে কি ওকালতি করতে এসেছেন আপনারা? তা যদি এসে থাকেন তো মিস্টেক। কিরিটি মৃদু হেসে বললে, না, সে কারণে আসিনি, এমনিই কথাটা বলছিলাম। আপনার মা, তাকে যদি আপনি নাই দেখেন তো আমার কি বলবার থাকতে পারে? আপনি সব কথা জানেন না মিস্টার রায়, আর আমিও সেসব কথা তুলতে চাই না। তারপর একটু থেমে বলে লুসি, একদিন সব কথা জানতামও না, বুঝতামও না, কিন্তু যেদিন থেকে বুঝতে পেরেছি তার প্রতি আর আমার কোনো মমতাই নেই। মমতা না থাকলেও কর্তব্যবোধ তো আছে একজন সন্তানের। যত কর্তব্য বুঝি সন্তানেরই, মায়ের সন্তানের প্রতি কোনো কর্তব্য বা দায় দায়িত্ব বুঝি নেই। কেন আজ তার পরম বন্ধু, পরম আপনার জন পল কোথায় গেল? পলও তাকে ছেড়ে চলে গিয়েছে। আর কোনো আশাই নেই বলে বুঝি? তা জানি না, তবে পল আজ আপনার মার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে যতদূর জানি। কে, মা বলেছে বুঝি? ধরুন তাই। বিশ্বাস করবেন না তার কথা। আজ পর্যন্ত জীবনে কখনো সে সত্যি কথা বলেছে কিনা সন্দেহ। আচ্ছা, একটা কথা, পল কি জানে আজ আপনিই বিরাজ সান্যালের সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী? না, জানার কথা নয়, কিন্তু ওসব কথা বারবার বলছেন কেন? আমি কারো সম্পত্তির কোনো উত্তরাধিকারিণী হতে চাই না। কারো কোনো সম্পত্তির উপরই আমার লোভ নেই, একটু আগেই তো বললাম আপনাকে। তাই যদি না থাকবে তো জ্যাঠার সঙ্গে আপনি দেখা করতে গিয়েছিলেন কেন? কেবল কি ওই কথাটাই তাকে জানিয়ে দিতে? হ্যাঁ। হঠাৎ হঠাৎ তাকে কথাটা জানাবার এমন কি প্রয়োজন ঘটেছিল? তিনি তো নিশ্চয়ই আপনাকে ডাকেননি। না। তবে সে কথা আমি বলতে পারবো না। বলতে কোনো অসুবিধা আছে? মনে করুন তাই। বেশ, না বলতে চান বলবেন না। আর একটা কথা, আপনি তো জানেন কেউ বাসবীকে, মানে আপনার যমজ বোনকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। তার হত্যাকারী ধরা পড়ুক, আপনি কি চান না? বাসবীর সঙ্গে আমার সম্পর্ক কি? যার চাইতে বড় সম্পর্ক আর হতে পারে না। রক্তের সম্পর্ক হতে পারে, কিন্তু আপনি কি জানেন না, পরিচয় ও যোগাযোগ না থাকলে মা ও সন্তানের সঙ্গে যে সম্পর্ক তাও মিথ্যে হয়ে যায়? না, তা যায় না, যেতে পারে না। আর তা যদি হতো তো মা ও সন্তান কথা দুটো আমাদের সমস্ত মানুষের মনের অভিধান থেকে চিরদিনের মতোই মুছে যেত। তাছাড়া আমি বিশ্বাস করি আপনি যা অস্বীকার করতে চাইছেন সেটা আপনার মনের সত্যিকারের কথা নয়, ওটা সামান্য একটা মুখের কথা। কিরিটির বলার ভঙ্গিতে ও কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা লুসিকে কয়েকটা মুহূর্তের জন্য যেন স্তব্ধ করে দেয়। সে নিঃশব্দে মাথা নিচু করে থাকে। শুনুন, আমি এতক্ষণ আপনাকে বলিনি সত্যি কেন আপনার কাছে আমি এসেছি। কিরিটির কথায় লুসি ওর দিকে মুখ তুলে তাকালো। কিরিটি বললে, বাসবী দেবীর হত্যা রহস্যের উদ্ঘাটনের ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ। কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি বুঝতে পারছি না তো। তাকে আমি চিনতাম না, জানতাম না পর্যন্ত। মৃত্যুর পূর্বে ঘটনাচক্রে হঠাৎ একদিন তাকে দেখে কৌতূহলের বশে তাকে অনুসরণ করতে গিয়ে তার পরিচয়টুকু জেনেছিলাম মাত্র। সেক্ষেত্রে তবু যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তো একমাত্র আপনিই পারবেন। বলুন কি সাহায্য চান? আপনি রাজি তো? আগে বলুন। হ্যাঁ। বেশ, এবারে বলুন, বাসবীর বন্ধুদের কাউকে আপনি চিনতেন? বন্ধু? হ্যাঁ, রঞ্জন, অভিজিৎ, সুনীল, সুহাস ও ব্রজেশবাবু, ওই 5 জনের মধ্যে কাউকে আপনি চেনেন? না তো। কিন্তু ওদের মধ্যে একজন আপনাকে চেনেন। আমাকে চেনেন? কি করে? কে? সুহাসবাবু? না, ওর সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কিন্তু সুহাসবাবু যে বলছিলেন। লুসি কিরিটির মুখের দিকে তাকালো। কি বলছিলেন? তিনি আপনাকে চেনেন? কখনো না।
হঠাৎ কিরিটি তার পকেট থেকে একটা গ্রুপ ফটো বের করল। ফটোর মধ্যে বাসবী, তাকে ঘিরে 5 বন্ধু। কিরিটি ফটোটা লুসির দিকে এগিয়ে দিয়ে বললে, দেখুন তো ফটোটা। লুসি ফটোটা হাতে নিয়ে দেখতে লাগলো, তারপর একটু পরে মুখ তুলল। ওই ফটোর মধ্যে আপনার যমজ বোন বাসবী ছাড়া আর কাউকে চিনতে পারছেন? ভালো করে দেখে বলুন। না, একমাত্র বাসবীকে ছাড়া কাউকে চিনতে পারছি না। কিরিটি ফটোটা এবারে নিজের হাতে নিয়ে ফটোর মধ্যে সুহাসকে দেখিয়ে বললে, একে? না। উনি কখনো আপনার সঙ্গে দেখা করতে আসেননি? না না। কিন্তু উনি বলেছেন। যাই বলে থাকুন, মিথ্যে বলেছেন। কিরিটি ফটোটা আবার তার জামার পকেটে রেখে মৃদু হেসে বললে, আমার যা জানার ছিল জানা হয়েছে, এবারে উঠব। তবে আপনি আমাকে সাহায্য করবেন কথা দিয়েছেন একটু আগে। কথাটা মনে থাকবে তো? থাকবে। তাহলে আর চলি, শিগগিরই হয়তো আবার আমাদের দেখা হবে। লুসি কোনো জবাব দিল না কিরিটির কথায়, চুপ করে রইল। কিরিটি ও সুব্রত ঘর থেকে বের হয়ে এলো। গলিপথ অতিক্রম করে ওরা দুজনে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে পড়ল। এতক্ষণ সুব্রত একটা কথাও বলেনি। কিরিটির পাশে বসে নিঃশব্দে ওর ও লুসির কথাবার্তা শুনছিল। রবিবার হলেও রাস্তায় মানুষের বেশ ভিড়, তবে সকলের চলাফেরাতেই যেন একটা ঢিলে ঢালা ভাব, একটা ছুটির শিথিলতা। কিরিটি, আমার কিন্তু মনে হলো লুসি সত্যি কথা বলেনি। শুধু তাই নয় সুব্রত, লুসি আরও অনেক কথা জানে যা বলল না। সুহাসকেও চেনে? সেই কথাটাই তো ভাবছি সুব্রত। সুহাসের কথাটা ও চেপে গেল কেন? তাছাড়া আরও একটা কথা যেটা ও বারবার জোর দিয়ে বলবার চেষ্টা করছিল, আমার অনুমান সেটাও মিথ্যা। কি বলতো? বিরাজের সম্পত্তির ব্যাপারটা। হ্যাঁ, বিরাজের সম্পত্তির ওপর পুরোপুরি লোভ আছে। মুখে যাই বলুক, ওর দুটো চোখ সম্পূর্ণ অন্য কথা বলছে, আর সেই কারণেই সে রাত্রে ও বিরাজের ওখানে গিয়েছিল। তো তাই মনে হয়? হ্যাঁ, আর আবার শেষ রহস্যের জটটুকুও খুলে গিয়েছে। তুই কি তবে? হ্যাঁ রে সুব্রত, বাসবের মৃত্যুর মোটিভটা আমার কাছে এতদিনে পরিষ্কার হয়ে গিয়েছে। চল, আর দেরি নয়, একটা ট্যাক্সি ধর। বাড়িতে গিয়ে রথিনকে একটা ফোন করতে হবে। আর একটু এগোতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। সুব্রত হাত দিয়ে ট্যাক্সিটা থামিয়ে দুজনে উঠে বসলো ট্যাক্সিতে। কিধার জায়গা বাবুজি? টালিগঞ্জ চলো। ট্যাক্সিতে দুজনের মধ্যে আর একটা কথাও হলো না। কিরিটি একটা চুরুট ধরিয়ে গাড়ির জানালা পথে তাকিয়ে নিঃশব্দে ধূমপান করছিল। সুব্রতও সমস্ত ব্যাপারটা আর একবার নিজের মনের মধ্যে গুছিয়ে আগাগোড়া নতুন করে বিশ্লেষণ করার চেষ্টা করছিল। গৃহে পৌঁছেই কিরিটি ফোনের কাছে গিয়ে রথিনকে ডায়াল করল, কিন্তু রথিনকে থানায় পাওয়া গেল না। সে কি একটা জরুরি কাজে বেরিয়েছে, কখন ফিরবে ঠিক নেই, সেকেন্ড অফিসার বললেন। কিরিটি তখন ব্রজেশকে ফোন করল। ব্রজেশ বাসাতেই ছিল, তার গলার সাড়া পাওয়া গেল। ব্রজেশবাবু, আমি কিরিটি রায়। শুনুন, পরশুদিন তো ছুটি আছে, ওই দিন আমি আপনাদের সঙ্গে একবার মিট করতে চাই, ব্যবস্থা করতে পারবেন একটা? ব্রজেশ জবাব দেয়, কেন পারবো না, খুব পারবো। কোনো কিছুর কিনারা হলো? কিরিটি হেসে জবাব দিল, দেখা হলেই জানতে পারবেন। শুনুন, মিট করব আমরা সকলে রাত 9টার পর। কিন্তু কোথায়? বিরাজ সান্যালের গৃহে। কিন্তু সেখানে সব ব্যবস্থা রথিন করবে। আচ্ছা, তাহলে সেই কথাই রইল। কিরিটি ফোন রেখে দিল। তুই বাড়ি ফিরবি নাকি রে সুব্রত? কেন বলতো? বলছিলাম, এই রোদে আর বের হয়ে কি করবি? এখানেই স্নান সেরে খেয়ে দে, একটু ঘুম দে, কাল তো ভালো ঘুম হয়নি। সুব্রত হেসে বললে, তারপর? তারপর সন্ধ্যার শোতে একটা হিন্দি বই দেখতে যাব। হিন্দি বই? হ্যাঁ, বেশ থ্রিলিং হয় হিন্দি বইগুলো। প্রেম, সেক্স, ফাইট, ড্যান্স, লাউড মিউজিক, তার সঙ্গে সুন্দর সুন্দর জায়গার মনোরম দৃশ্য। হই হই করে বেশ 1-2.5 কেটে যায়। দূর দূর, না আছে কোনো গল্প, কোনো মাথা মুন্ডু, নাই বা থাকলো। স্থূল অ্যামিউজমেন্ট প্রচুর থাকে বইগুলোতে। ভাবনা চিন্তার বেলায় নেই, কেবল দেখে যাও। না রে, বেশ ভালো লাগে আমার। আমি তো আজকাল বড় একটা বাংলা বই দেখিই না, হয় ইংরাজি না হয় হিন্দি। কৃষ্ণা ওই সময় এসে ঘরে ঢুকলো। পশ্চাতে তার জঙ্গলি, তার হাতে ট্রেতে 2 কাপ কফি। কিরিটি একটা কাপ ট্রে থেকে তুলে নিতে নিতে বলে,
আহ প্রিয়ে, ঠিক এই কথাটাই অবচেতন মন আমার এই মুহূর্তটিকে ভাবছিল। কিন্তু কিরিটির কথা শেষ হলো না, নিচের কলিং বেলটা বেজে উঠল। এই সময় আবার কে এলো? দেখ তো জঙ্গলি। কৃষ্ণার কথায় জঙ্গলি ঘর থেকে বের হয়ে গেল। একটু পরে জঙ্গলির সঙ্গে ঘরে এসে ঢুকলো রথিন শিকদার হাঁপাতে হাঁপাতে। বৌদি, কফি। বসুন, আনছি। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। তারপর মনে হচ্ছে যেন কোনো জরুরি খবর সংগ্রহ করেছিস। কিরিটি রথিনের দিকে তাকিয়ে বলে, এই সকালবেলা দেখা হলো, আবার ছুটে এসেছিস হন্তদন্ত হয়ে। ওসি একটু আগে থানায় ফোন করে তোকে না পেয়ে তোর জুনিয়র সুশীলবাবুকে বলে দিয়েছিলাম তুই এলেই আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে। থানায় ফিরেই বুঝি? না, থানায় যাইনি, সোজা লালবাজার থেকে আসছি। ব্যাপার কি? রেঙ্গুন থেকে রিপোর্ট এসেছে। কার? বিরাজ সান্যাল সম্পর্কে যে রিপোর্ট সংগ্রহ করতে বলেছিলাম সেই রিপোর্ট? হ্যাঁ, রাদার ইন্টারেস্টিং। কীরকম? বিরাট কাঠের ব্যবসা ছিল বিরাজের পেগুতে, তাই বুঝি? হ্যাঁ, আর ওর এক বিজনেস পার্টনার ছিল সমীর চৌধুরী, একজন বাঙালি। ওই লোকটা অবশ্যই রেঙ্গুনেই বর্ন ও ব্রট আপ। আসল কথাটা বলতো। রতিন পকেট থেকে একটা খাম বের করলো। কিরিটি হাত বাড়িয়ে খামটা নিল। বেশ ভারী খাম। খামের মধ্যে থেকে কয়েকটা ভাঁজ করা টাইপড কাগজ ও একটা পুরনো ফটো বের করলো। প্রথমে ফটোটা দেখে পরে টাইপ করা কাগজগুলো বের করে চোখের সামনে মেলে ধরল এবং সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করে দেয়। অনেক টাকার ব্যবসা দুজনের ছিল। সান্যাল অ্যান্ড চৌধুরী টিম্বার কোম্পানি। বছর 20 আগে হঠাৎ সমীর চৌধুরীর একটা মোটর দুর্ঘটনায় মৃত্যু হয়। পুলিশের ধারণা ব্যাপারটা ঠিক একটা দুর্ঘটনা নয়। সেই মোটরেই বিরাজ সান্যালও ছিল। সেও ওই দুর্ঘটনায় আহত হয়। একটা পায়ে তার আঘাত লাগে। তার নিজের গৃহেই ডাক্তারের চিকিৎসাধীনে 1.5 মাসের উপরে তাকে থাকতে হয়। অবশেষে দেখা গেল সেই আহত পাটা আর সারল না। পাটা চিরজন্মের মতো পঙ্গু হয়ে গেল। পুলিশ দুর্ঘটনার ব্যাপারটা অনুসন্ধান করতে করতে জানতে পারে সমীর চৌধুরী ও বিরাজ সান্যাল সম্পর্কে কয়েকটা কথা। ওই দুর্ঘটনার কিছুদিন আগে থাকতেই দুই বন্ধুর মধ্যে মন কষাকষি চলছিল কোনো এক নারীকে নিয়ে। সেই নারীটির কিন্তু পুলিশ কোনো সন্ধানই করতে পারেনি। কে সে, কি তার পরিচয় এবং সে কোথায় গেল? তারপর হঠাৎ একদিন যুদ্ধ শুরু হয়ে গেল এবং যুদ্ধ বাধায় সমস্ত ব্যাপারটা চাপা পড়ে গেল। সেই সময় বিরাজ সান্যাল তার ব্যবসা ও রেঙ্গুনের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে রেঙ্গুন থেকে চলে আসেন। তারপর থেকে রেঙ্গুন পুলিশ বিরাজ সান্যালের আর কোনো সংবাদ পায়নি। রেঙ্গুন পুলিশের মোটামুটি সংবাদ হচ্ছে ওই। রিপোর্টটা পড়া হয়ে গেলে কিরিটি ফটোটা নিজের কাছে রেখে টাইপ করা কাগজগুলো রথিনের হাতে ফিরিয়ে দিল। পড়লি? রথিন প্রশ্ন করে। কিরিটি বললে। কি মনে হচ্ছে এখন বিরাজ সান্যাল সম্পর্কে? 1 নম্বরের ঘুঘু, তাই না? কিরিটি কোনো জবাব দিল না। রথিন আবার বলে, আমার কি মনে হচ্ছে জানিস? কি? কিরিটি রথিনের মুখের দিকে তাকালো। বিরাজ সান্যাল সম্পর্কে আমাদের বোধহয় আরও খোঁজ নেওয়া দরকার। তার আর প্রয়োজন হবে না রথিন, মৃদু কণ্ঠে কিরিটি বললে। ও কথা কেন বলছিস? কারণ এবারে আমরা আমাদের অনুমানের উপর নির্ভর করেই এগুতে পারবো। শোন, যে কারণে তোকে আমি থানায় ফোন করেছিলাম, কাল বাদে পরশু আমি সকলের সঙ্গে একবার সান্যালের গৃহে রাত 9টায় মিট করতে চাই। বিরাজকে পরশু সকালে বা দুপুরে কথাটা বলে সব ব্যবস্থা পাকাপাকি করে রাখবি। সে তো আজই করতে পারি। না, আজ নয়, কালও নয়, পরশুর আগে নয়, পরশু সকালে বা দুপুরে যে কোনো সময়। ওরা ছাড়া আর কে কে থাকবে? সবাই। ওরা 5 বন্ধু, বিরাজ সান্যাল, তুমি, আমি, সুব্রত আর প্লেন ড্রেসে 2জন গোয়েন্দা পুলিশ। তারা একেবারে প্রস্তুত হয়েই যাবে। তবে কি পরশু কি অপরাধীকে তুই শনাক্ত করবি? শনাক্ত করা আবার হয়ে গিয়েছে, কেবল সকলের সামনে তার মুখোশটা খুলে দিতে চাই। অপরাধী কে তুই জানতে পেরেছিস? রথিনের কণ্ঠস্বরে একটা স্পষ্ট ব্যগ্রতা প্রকাশ পায়। সে যেন তার কৌতূহলকে আর চেপে রাখতে পারছে না। কিরিটি শান্ত কণ্ঠে প্রত্যুত্তর দেয়, পেরেছি। রথিন আর কোনো প্রশ্ন করে না। যদিচ অপরাধীর নামটা জানার জন্য সে ভিতরে ভিতরে অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠেছিল, তবু সেটা মুখে প্রকাশ করে না, কারণ সে ভালো করেই জানত ওই মুহূর্তে কিরিটি যতটুকু বলেছে নিজে থেকে, তার বেশি একটি শব্দ আর সে উচ্চারণ করবে না। তাহলে তুই যা রথিন, যেমন বললাম সব ব্যবস্থা যেন ঠিক থাকে।
আবার আমাদের দেখা হবে পরশু রাত্রে বিরাজের ঝাউতলার গৃহে। রতিনের উঠবার ইচ্ছা ছিল না, কিন্তু উঠতেই হলো বেচারিকে। মনের মধ্যে তখন তার নানা সম্ভব অসম্ভব প্রশ্ন তোলপাড় করছে। রতিন উঠে পড়ল এবং শিথিল পদবিক্ষেপে ঘর থেকে বের হয়ে গেল। তার ভারী পায়ের শব্দ ক্রমশ সিঁড়িতে মিলিয়ে গেল। দ্বীপ্রহরে আহারাদির পর সুব্রত একটা লম্বা দিবানিদ্রা দিল, আর কিরিটি ব্যস্ত থাকলো তার তাসের বান্ডিল নিয়ে পেশেন্স খেলায়। সুব্রত জানে ওই পেশেন্স খেলাটা কিরিটির চিন্তার একটা খোরাক মাত্র। ঠিক 5:15 সুব্রতর নিদ্রা ভঙ্গ হলো। শীতের বেলা তখন ফুরিয়ে গিয়েছে। ম্লান আলোয় চারিদিক ঝাপসা হয়ে আসছে। কিরে, ঘুম হলো? কিরিটি সহাস্যে প্রশ্ন করে সুব্রতর মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, খুব ঘুমিয়েছি। কিরিটি কৃষ্ণাকে ডেকে চায়ের কথা বলে তাসের প্যাকেটটা গুছিয়ে রেখে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গিয়ে ঢুকলো। একটু পরে চা পান করতে করতেই সুব্রত প্রশ্ন করে, কিরে, সত্যি সত্যি সিনেমায় যাবি নাকি? বাহ, যাব না মানে? রবিবারের সন্ধ্যাটা তাহলে মাঠে মারা যাবে নাকি? কিন্তু টিকিট পাওয়া যাবে। রবিবারে সন্ধ্যা শো, শুক্রবারেই হয়তো সব হাউসফুল হয়ে গিয়েছে। দীপচাঁদের হাউসে বলা আছে, তুই বস, আমি জামাটা বদলে আসি। সন্ধ্যা শো ভাঙতে ভাঙতে রাত 9টা হয়ে গেল। হল থেকে বের হয়ে গাড়িতে উঠে কিরিটি সোফারকে অন্য একটা ঠিকানা বললে যাবার জন্য। বাড়ি যাবি না? না, রঞ্জনবাবুর ওখানে ভাবছি একবার ঘুরে যাব। সেখানে কেন? তার সেতার বাজনা শুনবো। কিরিটি মৃদু গলায় বললে। এই রাত্রে? এই তো সেতার শুনবার প্রকৃষ্ট সময়। শুনেছি ভদ্রলোক নাকি চমৎকার বাজান, আর বাসবী তার সেতার বাজনা শুনতে খুব ভালোবাসত। সুব্রত আর উচ্চবাচ্য করে না। সে বুঝতে পেরেছিল বিশেষ কোনো উদ্দেশ্য নিয়েই কিরিটি ওই রাত্রে রঞ্জনের গৃহে চলেছে, এবং সেটা কি হতে পারে মনে মনে সেটাই চিন্তা করতে থাকে সুব্রত। সুনীলকে লেখা রঞ্জনের চিঠিটা পড়েছে সুব্রত, যে চিঠিতে সে সুনীলকে বাসবীর আকস্মিক মৃত্যু সংবাদটা দিয়েছিল। চিঠিটা আগাগোড়া আর একবার মনে মনে ভাববার চেষ্টা করে সুব্রত। ওই চিঠিটা কি রঞ্জনের তার বন্ধু সুনীলের কাছে একটা সত্যি সাফাই মাত্র? রঞ্জনের অবশ্যই খুব স্ট্রং মোটিভ ছিল। সে ভালোবেসেছিল বাসবীকে, মনে প্রাণে চেয়েছিল সে বাসবীকে, কিন্তু সব ভেস্তে দিল ব্রজেশ। ব্রজেশ যেন হঠাৎ ছুঁ মেরে তার কাছ থেকে বাসবীকে ছিনিয়ে নিয়েছিল। বাসবীকে না পাওয়ার সেই আক্রোশই হয়তো রঞ্জন সে রাত্রে ঠিক বিবাহের 2-3 দিন আগে বাসবীকে গিয়ে হত্যা করেছিল। হঠাৎ কিরিটি বলে, আমি জানি সুব্রত, এই মুহূর্তে তুই কি ভাবছিস। কি ভাবছি? সুনীলবাবুকে লেখা রঞ্জনবাবুর চিঠিটা হয়তো স্রেফ একটা সাফাই গাওয়া, তাই নাকি? ঠিক তাই ভাবছিলাম রে। আমি কিন্তু সেজন্য যাচ্ছি না রঞ্জনবাবুর ওখানে। তবে কি জন্য যাচ্ছিস? রঞ্জনবাবু তার চিঠিতে সব কথা লেখেননি। বাসবীর কথা কিছু সে চিঠিটার মধ্যে অনুক্ত থেকে গিয়েছে। সেটুকু যদি কৌশলে তার কাছ থেকে বের করতে পারি সেই জন্য। কিন্তু আর স্পেকুলেশন নয়। রঞ্জনবাবুর বাড়ির কাছে এসে পড়েছি। তারপরই সর্দারজিকে নির্দেশ দিল, সর্দারজি, গাড়ি ইধারই রোকো। সর্দারজি গাড়ি থামিয়ে দিল। দুজনে গাড়ি থেকে নেমে পদব্রজে অগ্রসর হলো রঞ্জনের গৃহের দিকে। কলিং বেল টিপতেই ভৃত্য ভোলা এসে দরজা খুলে দিল। কিরিটি প্রশ্ন করে, রঞ্জনবাবু বাড়িতে আছেন? আগে না, ভোলা বললে। বাড়িতে নেই? না। ফিরবেন না? ফিরবেন বই কি। কখন বের হয়েছেন? কোথায় গিয়েছেন? জানো কিছু? জানি না, তবে বাসবী দিদিমণি। কে? কার কথা বলছো? আগে বাসবী দিদিমণি ঘন্টা 2 আগে এসেছিলেন, তাঁরই সঙ্গে বের হয়ে গেলেন। কিছু বললেন না কখন আসবেন। কিরিটি চমকটা ততক্ষণে সামলে নিয়েছে। সে বুঝতে পেরেছিল বেচারি ভোলা বাসবের মৃত্যুর সংবাদটা নিশ্চয়ই জানে না এখনো, নচেত অমন সহজে বিশ্বাস্য গলায় কথাটা ব্যক্ত করতো না কিরিটির কাছে। এবং বাসবীর যে এক যমজ বোন আছে সেটাও তো জানবার কথাই নয়। কতক্ষণ বের হয়েছেন বাসবী দিদিমণির সঙ্গে? কিরিটি আবার প্রশ্ন করে। তা ঘন্টা 2 হবে। মধ্যে মধ্যে বাবু দিদিমণি এলেই বেড়াতে যেতেন দুজনে, তাই না? কিরিটি আবার শুধায়। এতক্ষণে ভোলার মনে বোধহয় একটু কেমন সন্দেহ জাগে। সে অনুসন্ধিৎসু দৃষ্টিতেই কিরিটির মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপনারা কে? কোথা থেকে আসছেন? আপনাদের তো আগে কখনো দেখিনি, চিনতেও পাচ্ছি না। না, তুমি আমাদের দেখোনি। আমরা বাবুর ছোটবেলার বন্ধু।
ছোটবেলার বন্ধু? হ্যাঁ, অনেকদিন বাংলাদেশের বাইরে ছিলাম। আজই ফিরেছি কিনা, আবার কাল সকালে প্লেনেই চলে যেতে হবে। চলে যাবেন? হ্যাঁ। কোথায়? সে অনেক দূরে। আফ্রিকায় আমরা চাকরি করি। দেখা হলো না রঞ্জনের সঙ্গে। ভেবেছিলাম অনেকদিন পরে দেখা হবে। অপেক্ষা করুন না, এক্ষুনি না হলেও রাত 11টার মধ্যে নিশ্চয়ই এসে পড়বেন। না, বসার সময় নেই। তোমার দিদিমণির ঠিকানটা জানো? আগে না, আগে মধ্যে মধ্যে আসতেন, তবে ইদানিং মাস দুই বড় একটা আসতেন না। তোমার বাবুর সঙ্গে বুঝি দিদিমণির বিয়ে হবে? সেই রকমই তো মনে হয়, দুজনের খুব ভাব দেখতে পাই। আচ্ছা, আজ তাহলে চলি। বাবু আসলে কি বলবো? বলো রথিন বাবু এসেছিলেন। আচ্ছা, বলবো। কিরিটি আর সুব্রত বের হয়ে এলো। গাড়িতে উঠে কিরিটি বললে, সর্দারজি, একবার কালীঘাট হয়ে যাব। গাড়ি চলতে শুরু করে। কিরিটি চুপচাপ বসে একটা সিগারে অগ্নিসংযোগ করে ধূমপান করতে থাকে। ব্যাপারটা সুব্রত বুঝতে পেরেছিল। কিরিটি লুসির ওখানে চলেছে, আর কেন যে চলেছে তাও তার অনুমান করতে কষ্ট হয় না। লুসি এসেছিল রঞ্জনের গৃহে, কিন্তু কেন? তার চাইতেও বড় কথা, রঞ্জনের সঙ্গে লুসির পরিচয় আছে বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কতদিনের আর কি ধরনেরই বা পরিচয়? হঠাৎ সুব্রত চমক ভাঙে কিরিটির কথায়। কিরিটি ড্রাইভারকে পার্ক স্ট্রিট থানায় যেতে বলে প্রথমে। ওখানে কেন? রতিনকে সঙ্গে নেবে মনে হচ্ছে? হ্যাঁ, রতিনকে যদি হঠাৎ প্রয়োজন হয়। রতিন থানায় ছিল, একটু আগে সে ফিরেছে। কিরিটি ও সুব্রতকে ওই সময় থানায় উদিত হতে দেখে সবিস্ময়ে প্রশ্ন করে, কি ব্যাপার, এত রাত্রে তোরা? কেন রে, রাত কি খুব বেশি হয়েছে? কিরিটি মৃদু হেসে বলে, খুব কমও নয়, 10:30 প্রায়। শীতের রাত, এই তো সময় অভিসারের। পুনরায় কিরিটি স্মিত কণ্ঠে বলে, নে চল, এখনই বেরোতে হবে। কোথায়? শ্রীমতী লুসি দেবীর গৃহে। সে আবার কোথা থেকে এলো? বাসবীর যমজ বোন। কি? কার যমজ বোন বললি? বাসবীর যমজ বোন। তার আবার এক যমজ বোন আছে নাকি? হ্যাঁ, অবিকল একে যেন অন্যের প্রতিচ্ছবি। না, আর দেরি করিস না, সঙ্গে দুজন অস্ত্রধারী পুলিশও নে। কেন রে, তাকে অ্যারেস্ট করবি নাকি? প্রয়োজন হলে করবি। বলতে বলতে কিরিটি এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নেয়। সুব্রত, তোরা যা, আমার গাড়িতে গিয়ে বস, কৃষ্ণাকে একটা ফোন করে আমি আসছি। সুব্রতকে নিয়ে রথিন পাশের ঘরে গিয়ে ঢোকে। ছোটবাবুকে দুজন আর্মড পুলিশের কথা বলে। কিরিটি কিন্তু ফোন করে কৃষ্ণাকে নয়, লালবাজারে। ফোন সেরে ও যখন বের হয়ে এলো, ওরা দুজনে সুব্রত ও রথিন গাড়ির সামনে দাঁড়িয়ে। সুব্রত ইতিমধ্যে রথিনের প্রশ্নোত্তরে সংক্ষেপে তাকে লুসি ও জুনিফার সম্পর্কে সমস্ত সংবাদ দিচ্ছিল। তিনজনে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। গাড়িতেই সুব্রত বাকিটা শেষ করল। শীতের রাত, এর মধ্যেই শহরের লোক চলাচল কমে এসেছিল। দোকানপাটও সব বন্ধ। অবশ্যই যানবাহনের সাড়া তখনও যথেষ্ট পাওয়া যাচ্ছিল। রথিন সুব্রতর কাহিনী শেষ হলে বলে, এ যে রীতিমতো এক জটিল নাটক বলে মনে হচ্ছে সুব্রত। রথিনের কথায় কিরিটি জবাব দেয়। সে বলে ওঠে, হত্যা যেখানে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত ও যথেষ্ট পূর্ব পরিকল্পিত, রহস্য সেখানে জটিলই হয়। নাটকে অনেক জট থাকে। তা জানা হলো, কিন্তু এই রহস্য নাটকের মেঘনাত্রী কে? তিনি এবারে মেঘের আড়াল থেকে আত্মপ্রকাশে বাধ্য হবেন। কিরিটি মৃদু হেসে বললে, তা জানা হলো, কিন্তু সুব্রতর মুখে তো সব শুনলি, তোর কি মনে হয়? কিরিটি প্রশ্ন করে। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, সত্যি বলতে কি কিরিটি। কেন? বিরাজ সান্যাল, শ্যামাদাসী, জুনিফার, 5 বন্ধু ও সর্বশেষে সেই সাহেবী পোশাক পরা রহস্যময় ব্যক্তির সঙ্গে মৃত্যুর কয়েকদিন পূর্বে বাসবীর সাক্ষাৎ। সব এক সূত্রে গাঁথা বন্ধু, এক সূত্রে গাঁথা। হ্যাঁ, এবং সমস্ত সূত্রগুলোই একের সঙ্গে অন্যের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য অচ্ছেদ্য। নরনারীর অন্যতম প্রবল যে দুটি রিপু, লোভ ও ঈর্ষা, বর্তমানে সেই দুটিই বাসবী হত্যা নাটকের মোটিভ হয়েছিল এবং পরে শ্যামার হত্যা ঘটিয়েছিল। কিন্তু কার? কার লোভ ও ঈর্ষা? এখনো বুঝতে পারছিস না? মনকে প্রশ্ন কর, পারবি ঠিকই। না, বুঝতে পারছি না, সহজ গলায় জবাব দেয় রথিন। ওই জন্যই তোর প্রমোশন হলো না রথিন।
তোর মতো সহজ সরল লোক পুলিশের চাকরিতে মোস্ট মিসফিট, অনুপযুক্ত। স্বীকার করছি। এখন একটু আলো দেখাবি? অন্ধকে আলো দেখালেও সে দেখতে পায় না। তবু দেখা না হয়। তবে শোন, আরও কিছু বলি। বিরাজ লোকটা যেমন দুশ্চরিত্রের তেমনি ভীতু প্রকৃতির। তাই সে তার ক্ষমতার ব্যবহার করতে পারেনি ঠিক সময়ে, যার ফলে অঘটন ঘটেছে। নচেত সে যদি শক্ত হাতে লাগাম কষতে পারত, অন্তত তার চোখের সামনে বেচারি বাসবীকে অমন নিষ্ঠুরভাবে নিহত হতে হতো না। কিন্তু শ্যামাকেও বিরাজ হত্যা করেনি। তবে কি তবে? বুঝতে পেরেছি কি তুই বলতে চাস রথিন। হ্যাঁ, বিরাট যদিও শ্যামার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী, তাহলেও সে তাকে হত্যা করেনি। কারণ কি? আমার অনুমান যদি মিথ্যা না হয় তো কখনো সে জানতে পারেনি শ্যামা অন্তঃসত্ত্বা। অর্থাৎ শ্যামা তখনও তাকে জানায়নি ব্যাপারটা, বা তার নিজেরও হয়তো সন্দেহটা পুরোপুরি মনে জাগেনি যে সে মা হতে চলেছে, কিংবা কোনো উদ্দেশ্য নিয়ে ইচ্ছা করে রঙের তাস হিসাবে সংবাদটা হাতে রেখেছিল। তবে শ্যামাকে নিহত হতে হলো কেন? কারণ একমাত্র সেই সে রাত্রে বাসবীর হত্যাকারীকে দেখেছিল ও তাকে চিনতে পেরেছিল। সহজভাবে বিচার করতে গেলে তারপর আর তার বেঁচে থাকা সম্ভব নয়, অন্তত হত্যাকারী তা হতে দিতে পারে না। হঠাৎ ওই সময় রথিন বলে ওঠে, দ্বিজেনটা একটা ইডিয়েট, গারল। না, সে ইডিয়েট নয়, আলবাত ইডিয়েট। সে রাত্রে ভুল করেছিল। তুই হলেও সেই ভুলই করতিস রথিন। ভুল করতাম? হ্যাঁ, যাক সে কথা, আমরা বোধহয় এসে গিয়েছি। सरदार जी, यहाँ ही रोको गाड़ी, हम लोग अभी पैदल के जाएगा। গাড়ি থামলো। একে একে সকলেই গাড়ি থেকে নামলো। রাত প্রায় তখন 11:15। শীতের কনকনে ঠান্ডা রাত। গলিপথটা প্রায় নির্জন বললেও চলে। নির্জন গলিপথ ধরে ওরা কটি প্রাণী এগিয়ে চলে। ওদের পায়ের জুতোর শব্দ কেবল শোনা যায়। বাড়িটার কাছাকাছি আসতেই দেখা গেল দোতলার ঘরে আলো জ্বলছে। খোলা জানালা পথে আলোকিত কক্ষটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। নিচের দরজাটা বন্ধ ছিল। আর্মড পুলিশ দুজনকে বাড়ির নিচে সতর্ক থাকতে বলে কিরিটি এগিয়ে গিয়ে দরজার কলিং বেলের বোতামটা টেপে। ক ক করে একটা আওয়াজ ভিতরে শোনা যায় অস্পষ্ট। বার দুই বেল টেপবার পরই দরজাটা খুলে গেল। দরজা খুলে দিতে এসেছিল লুসি। কে? আমি কিরিটি। সঙ্গে সঙ্গে আলোটা জ্বলে ওঠে এবং সামনেই লুসি, কিরিটি, রথিন ও সুব্রতকে দেখে হঠাৎ যেন থমকে দাঁড়িয়ে পড়ে, একেবারে যেন বোবা। লুসি দেবী, আমরা একটু ভিতরে যাব যে? কিরিটি বলে। ভিতরে? কেমন যেন থমকে যাওয়া গলায় ক্ষীণ স্বরে প্রশ্নটা করে লুসি। হ্যাঁ, কিন্তু লুসি আবারও যেন কি বলবার চেষ্টা করে। চলুন উপরে, আপনার ও সুহাসবাবুর সঙ্গে আমাদের কিছু প্রয়োজনীয় কথা আছে। সুহাস? হ্যাঁ, সুহাসবাবু তো উপরেই আছেন আপনার ঘরে। সুহাসবাবুকে চেনেন না? সুহাসবাবুকে? লুসি দেবী, সত্য আর গরল দুটো জিনিস কখনো চেপে রাখা যায় না, প্রকাশ হয়ে পড়েই। কি বলছেন আপনি মিস্টার রায়? ঠিকই বলছি, চলুন। কথাটা বলে কিরিটি আর অপেক্ষা না করে এক প্রকার লুসির পাশ কাটিয়েই এগিয়ে গিয়ে সিঁড়িতে পা দেয়। আয় রথিন, সুব্রত, কিরিটি ওদের ডাকে। সুব্রত ও রথিনও ওকে অনুসরণ করে। লুসিও ওদের পিছনে পিছনে এগোয়। ঘরের দরজাটা খোলাই ছিল। ওরা তিনজনে হুড়মুড় করে এক প্রকার ঘরের মধ্যে ঢুকে পড়ে। সত্যি সুহাস ঘরের মধ্যে একটা চেয়ারের উপর বসেছিল, পা ছড়িয়ে আরাম করে সিগারেট টানছিল। আচমকা ওরা তিনজন হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকতেই তরক করে যেন লাফিয়ে ওঠে সুহাস। হাত থেকে সিগারেটটা খসে পড়ে মেঝেতে। আরে লাফিয়ে উঠলেন কেন সুহাসবাবু? বসুন বসুন, কিরিটি বলে। সুহাস যেন বিস্মিত বিমহুড়ো পাথর। লুসিও ততক্ষণে ঘরে ঢুকেছে। কিরিটি লুসির দিকে তাকিয়ে একবার মৃদু হাসে মাত্র। কিন্তু সুহাসের বিমলতা ও স্তব্ধতা বুঝি মুহূর্তের জন্য। পরক্ষণে বিস্ময় বিমূঢ় সুহাসের কণ্ঠ হতে একটি মাত্র শব্দই নির্গত হয়। আপনি? কিরিটি মৃদু হেসে বলে, বড় অসময়ে এসে পড়েছি এখানে সুহাসবাবু, তাই না? যদিও কথা ছিল আগামী পরশু সবাই একত্রে মিলিত হব বিরাজবাবুর গৃহে। এখন বুঝতে পারছেন বোধহয় সেরকম ইচ্ছা আমার আদৌ ছিল না। ওটা কেবল আপনাদের একটু ধোঁকা দেওয়ার জন্যই বলেছিলাম। কিন্তু দাঁড়িয়ে কেন? বসুন। আমাদের পরস্পরের মধ্যে যে অনেক কথা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, বসুন বসুন।
সুহাস কিন্তু বসে না, যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে থাকে। মেঝেতে সুহাসের হাত থেকে খসে পড়া ক্ষণপূর্বে সিগারেটটা তখনও জ্বলছিল। কিরিটি এগিয়ে গিয়ে সেটা পায়ের জুতো দিয়ে মারিয়ে নিভিয়ে দিল। তারপর লুসি দেবী, আজকের মতোই সেদিনও তাহলে মিথ্যাই বলেছিলেন? সুহাসবাবু আছেন অথচ বললেন নেই, চেনেন অথচ বলেছিলেন আপনি চেনেন না। লুসি কোনো জবাব দেয় না, সে যেন বোবা। কিরিটি আবার বলে, কিন্তু আপনার মতো একটি চতুর মেয়ে এত বড় ভুলটা কি করে করলেন তাই ভাবছি মিস সান্যাল। লুসি নিঃশব্দে তাকালো কিরিটির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে যেন। সত্যি কথা বলতে কি, আমার যদিও খটকা লেগেছিল ওইখানেই, কিন্তু আপনার তো ভুল করার কথা নয়। তবে ভুলটা হলো কেন আপনার? ভুল কেমন যেন জড়িত স্বরে উচ্চারিত হলে কথাটা এবার লুসির কণ্ঠ হতো। হ্যাঁ ভুল, সুহাসবাবুর সামনেই বলছি, উনি আপনাকে কোনোদিনই ভালোবাসেননি। সবটাই পুরোপুরি তার নিজের স্বার্থে একটা ভালোবাসার অভিনয় মাত্র তার। জিজ্ঞাসা করুন, নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না সুহাসবাবু। অভিনয়? অর্ধস্ফুট কণ্ঠে শব্দটা উচ্চারণ করে আবার লুসি। অভিনয় বই কি, বাসবী দেবীর প্রতিও যেমন তার কোনোদিনই কোনো ভালোবাসা জন্মায়নি, তেমনি আপনার প্রতিও ছিল না। বাইরে সিঁড়িতে জুতোর শব্দ শোনা গেল। বোধহয় ব্রজেশবাবু আর সুনীলবাবু এলেন, দেখ তো রথিন। রথিনকে আর এগিয়ে গিয়ে দেখতে হলো না। সত্যি সত্যি ব্রজেশ ও সুনীল ঘরের মধ্যে এসে প্রবেশ করল। কি ব্যাপার মিস্টার রায়, ফোন করে এত রাত্রে এখানে? কিন্তু ব্রজেশ কথাটা শেষ করে না। ঘরের মধ্যে সুহাস ও লুসিকে দেখে থমকে যায়। লুসির দিকে তাকিয়ে থাকে কেমন যেন বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে। খুব আশ্চর্য হয়েছেন ব্রজেশবাবু, তাই না? উনি লুসি দেবী, বাসবী দেবীর যমজ বোন। বাসবীর যমজ বোন? হ্যাঁ, বাসবীর এক যমজ বোন ছিল নাকি? ব্রজেশের কণ্ঠে তখনও বিস্ময় ছিল। আশ্চর্য, অথচ বাসবী তিনি জানতেন না। কিরিটি বললেন, জানতো না? না। সুনীল চুপ করে থাকে, সে কোনো সাড়া দেয় না। কিন্তু আপনারা চার বন্ধু না জানলেও উনি সুহাসবাবু জানতেন বা জানতে পেরেছিলেন। সুনীল বলে, সুহাস জানতো? হ্যাঁ। সুহাস তুই জানতিস? ব্রজেশ প্রশ্ন করে। সুহাস নির্বাক, কোনো জবাবই দেয় না। শুধু জানতেনই না, ওর সঙ্গে বিশেষ পরিচিতও ছিলেন। সে কি? সুনীলের কণ্ঠে বিস্ময়। সেসব কথা পরে হবে, কিরিটি বলে। এখন সুহাসবাবুকে জিজ্ঞাসা করুন, আপনাদের বন্ধু রঞ্জনবাবু কোথায়? রঞ্জন? কথাটা একই সঙ্গে ব্রজেশ ও সুনীলের কণ্ঠ হতে নির্গত হয়। হ্যাঁ, সন্ধ্যারাত্রে ওই লুসি দেবী সম্ভবত সুহাসবাবুর পরামর্শে তার বাড়ি থেকে তাকে ডেকে এনেছেন। জিজ্ঞাসা করুন কোথায় তিনি। তাকেও কি বাসবী দেবী ও শ্যামার মতোই পৃথিবী থেকে চিরদিনের মতোই সরে যেতে হয়েছে? সুহাস! ব্রজেশকে থামিয়ে দিয়ে এতক্ষণে সুহাস বলে ওঠে, কি যা তা বলছেন মিস্টার রায়? যা তা বলছি না, এক্ষুনি হয়তো তা প্রমাণিত হবে। লালবাজারে ফোন করে এসেছি আমি এখানে আসার আগেই, দমদমায় আপনার বাগানবাড়িটা সার্চ করতে। জীবিত বা মৃত হয়তো একটুক্ষণের মধ্যেই তার সংবাদ পাওয়া যাবে। সুহাস, এসব কি বলছেন মিস্টার রায়? সুনীল বলে। কিন্তু সুহাসের কণ্ঠ থেকে এবারে আর কোনো প্রতিবাদ শোনা যায় না। সে কিরিটির মুখের দিকে চেয়ে থাকে। সুহাসবাবু, কিরিটি শান্ত গলায় বলে, ডোন্ট ট্রাই টু প্লে এনি মোর অফ ইউর ডার্টি ট্রিক্স। তাতে কোনো ফল হবে না। এবারই এই মুহূর্তে পুলিশ ঘিরে ফেলেছে। আমরা প্রস্তুত হয়েই এসেছি, সমস্ত প্রমাণও আমাদের হাতে। সুনীল ওই সময় বলে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মিস্টার রায়। এখনো বুঝতে পারছেন না? না। তাহলে একটু অতীত ইতিহাস বলি। সুহাসবাবুর বাবা বর্মায় কাঠের ব্যবসা করতেন। সুনীল বলে, সে তো ওর মুখেই শুনেছিলাম। ওর যখন 14 বছর বয়স ওর বাবা একটা মোটর অ্যাক্সিডেন্টে মারা যান। ঠিক মারা যাননি, তবে হি ওয়াজ কিল্ড। সে কি? হ্যাঁ, লুসি ও বাসবী দেবীর জ্যাঠামশাই বিরাজ সান্যাল তাকে সম্ভবত চলন্ত গাড়ি থেকে অতর্কিতে ধাক্কা দিয়ে ফেলে দেন। তার তাতেই মৃত্যু হয়। বলেন কি? হ্যাঁ সুনীল, তাই। এতক্ষণে সুহাস কথা বলে।
ইটস আ ফ্যাক্ট। তুই জানতি সুহাস সে কথা? জানতাম। আর সেই কারণেই সুহাসবাবু ভীতু দুর্বলচিত্ত বিরাজ সান্যালকে ব্ল্যাকমেইল করতে সাহস পেয়েছিলেন। কিরিটি বলে এবারে। ব্ল্যাকমেইল? হ্যাঁ, সেই কারণেই হয়তো সুহাসবাবু মধ্যে মধ্যে বিরাজের কাছে যেতেন। যদিও বাসবী দেবীর ধারণা হয়েছিল তার টানেই সুহাসবাবু ঝাউতলার বাড়িতে যেতেন। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? দুটি প্রমাণের সাহায্যে। দুটি প্রমাণ? সুনীল প্রশ্ন করে। হ্যাঁ, প্রথম প্রমাণ আপনাদের। এবং রথিন, তোরও মনে আছে নিশ্চয়ই, বিরাজ সান্যালের গৃহে প্রথম দিন গিয়ে মৃতা বাসবী দেবীর ঘরের মধ্যে একটা রাইটিং প্যাড ও একটি কলম পেয়েছিলাম। রথিন বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু সেই প্যাডে তো কোনো কিছু লেখা ছিল না। কারণ যে পৃষ্ঠায় লেখা ছিল সব কথা সেটা বাসবীর হত্যার রাত্রে তার প্যাড থেকে হত্যাকারী ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু ছিঁড়ে নিয়ে গেলেও নিচের পাতায় হার্ড নিবের পেন নিয়ে লেখার জন্য যে ইমপ্রেশন পড়েছিল, ইনফ্রারেড আলোর সাহায্যে তার ফটো তুলতেই সব স্পষ্ট হয়ে ওঠে। চিঠিটা লিখেছিলেন সে রাত্রে বাসবী দেবী সুহাসকে। কি লিখেছিল বাসবী? ব্রজেশ প্রশ্ন করে। কিরিটি মৃদু হেসে বলে, লিখেছিলেন তিনি জানতে পেরেছেন যে সুহাস তার জ্যাঠাকে ব্ল্যাকমেইল করছে। কিন্তু বাসবী দেবী ক্ষুধাক্ষরেও জানতে পারেননি যে বাসবী দেবী যে ব্যাপারটা জানতে পেরে গিয়েছেন সেটা আর তখন সুহাসবাবুর অবিদিত ছিল না। মনে পড়ে ব্রজেশবাবু আপনাদের? বাসবী দেবীর সঙ্গে কে একজন সাহেব দেখা করতে এসেছিলেন? হ্যাঁ মনে আছে। সে কে জানেন? না। মিস্টার পল। পল? হ্যাঁ, বর্তমানে যার আশ্রয় ছিলেন লুসি দেবীর মা জুনিফার। পল গিয়েছিল সে রাত্রে বাসবী দেবীর সঙ্গে দেখা করে তাকে সুহাসবাবুকে বিয়ে করার কথা বলবার জন্য। তার মানে তাহলে বাসবী দেবীকেও পাওয়া যায়, সেই সঙ্গে তার সম্পত্তিও হাতে আসে। কিন্তু বাসবী দেবী রাজি হলেন না। তখন অগত্যা তাকে পৃথিবী থেকে না সরাতে পারলে সব ভেস্তে যাবে বলে তাকে হত্যা করা হলো। বলেন কি? পল হত্যা করলো? সুনীল বলে। না, পল নয়। হত্যাকারী বাসবী দেবীর বিশেষ পরিচিত জন, যাকে তিনি অত রাত্রে অতর্কিতে তার ঘরে দেখেও বিশেষ চমকাননি বা চেঁচিয়ে ওঠেননি। আর সেই সুযোগটুকুই খুনি পুরোপুরি কাজে লাগিয়েছিল। কে? কে সে? ব্রজেশ যেন চাপা আর্তনাদে প্রশ্নটা করে। ওই সুহাসবাবু। সুহাস? সুহাস বাসবীকে হত্যা করেছে? সুনীল ও ব্রজেশ একসঙ্গে কথাটা উচ্চারণ করে পরম বিস্ময়ে। হ্যাঁ, মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, চেঁচিয়ে ওঠে সুহাস। বিশ্বাস করো না সুনীল, বিশ্বাস করো না ব্রজেশ, সব মিথ্যা। ইটস আ কক অ্যান্ড বুল স্টোরি। মিথ্যা যে নয় তার প্রমাণ আছে সুহাসবাবু আমাদের হাতে, শান্ত গলায় কিরিটি বলে। মিথ্যা কোনো প্রমাণই থাকতে পারে না। কি বলুন, কি প্রমাণ আছে আপনাদের? প্রমাণ প্যাডের যে পাতাটা সে রাত্রে বাসবীর স্বীকারোক্তিকে ঢাকা দেওয়ার জন্য আপনি বাসবী দেবীর প্যাড থেকে ছিঁড়ে এনেছিলেন, এবং যে কাগজটা বাগানের প্রাচীরটপকে ফিরে আসবার সময় আপনার পকেট থেকে যেভাবেই হোক কোনো অসতর্ক মুহূর্তে পড়ে গিয়েছিল, সেটাও আমার হস্তগত হয়েছে। শুধু তাই নয়, সেই প্যাডের কাগজেও আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, যা প্রমাণ করবে আদালতে সে রাত্রে আপনি সে ঘরে গিয়েছিলেন সুহাসবাবু। সুহাস স্তব্ধ, ফ্যাকাশে। আরেকটি মোক্ষম প্রমাণ আছে সে রাত্রের সুহাসবাবু আপনার বিরুদ্ধে। বাথরুমে যে রুমালটি অসাবধানবশত সে রাত্রে ফেলে এসেছিলেন, সে রুমালটা ব্রজেশবাবুর হলেও তার মধ্যে নস্যির গন্ধ পাওয়া যাচ্ছে। সেটিই প্রমাণ করে দেবে এই রুমালটা আপনি ব্যবহার করেছিলেন তার সাহায্যে বাসবী দেবীকে থ্রটল করে মারবার আগে। 5 বন্ধুর মধ্যে আপনিই একমাত্র নস্য ব্যবহার করেন, এবং সেটাও স্পেশালি সেন্টেড নস্য। হঠাৎ ওই সময় চিৎকার করে ওঠে লুসি। সুহাস, তুমিই তাহলে? হ্যাঁ লুসি দেবী, তাই বলছিলাম আপনিও ভুল করেছিলেন। সুহাসবাবু সবটাই অভিনয়। হি ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন মানি দেন ওম্যান। রথিন, তুই এবারে তোর কর্তব্য করতে পারিস। কিন্তু রথিন তার সুযোগ পেল না। তার আগেই হঠাৎ সুহাস তার পকেট থেকে একটা ক্যাপসুল বের করে মুখে পুড়ে চিবিয়ে ফেলল, এবং পরক্ষণেই দরম করে তার দেহটা মেঝের উপর পড়ে গেল। ছুটে গেল রথিন। কিরিটি বললে, ফাঁকি দিয়েছে রথিন তোর আসামি। সায়েন্সের স্টুডেন্ট সুহাসবাবু সম্ভবত পটাশিয়াম সায়ানাইড খেয়েছেন।
চরম কিছুর জন্য মনে হচ্ছে সবসময় উনি প্রস্তুত থাকতেন। ঘরের মধ্যে সবাই স্তব্ধ, হতবাক যেন। বিচিত্র একটা নাটক যেন এইমাত্র সমাপ্ত হলো। সামনেই পড়ে সুহাসের নিষ্প্রাণ বিষ জর্জর দেহটা। বাকি সব স্তব্ধ হয়ে চারপাশে দাঁড়িয়ে। সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। একজন পুলিশ অফিসারের সঙ্গে রঞ্জন এসে ঘরে ঢুকল। সুনীল, ব্রজেশ, তোরা? কিন্তু রঞ্জনের কথা শেষ হলো না। সে থেমে গেল সুহাসের ভূপতিত দেহটার দিকে তাকিয়ে। সুহাস মাটিতে পড়ে গেল। রঞ্জনবাবু, সুহাসবাবু সুইসাইড করেছেন, কিরিটি মৃদু গলায় বললে। একটা স্কাউন্ড্রেল, জীবন তো ধরতে পারলেন না ওকে? রঞ্জন বলে। পারলেন না মিস্টার রায়? ধরেছিলাম, কিন্তু আমাদের সামান্য অসতর্কতায় উনি ফাঁকি দিয়েছেন সবাইকে। কিন্তু আপনি বাসবি মৃত জেনেও লুসিকে ভুল করেছিলেন কি করে? বাসবি বলে আজ সন্ধ্যায় যখন উনি আপনাকে ডাকতে যান। কেমন যেন হঠাৎ আমি হয়ে গিয়েছিলাম মিস্টার রায়, অবিকল বাসবির মতো ওকে দেখে। হঠাৎ যেন মনে হয়েছিল বাসবি মরেনি, সে আজও বেঁচে আছে। আচ্ছন্নের মতো গিয়ে গাড়িতে উঠেছিলাম ওর আগে আগে। তারপরে কে যেন আমার মুখে একটা রুমাল চেপে ধরল। ক্লোরোফর্ম ভেজানো রুমাল সুহাসবাবু ধরেছিলেন আপনার মুখে চেপে। তিনি গাড়ির মধ্যেই খাপটি মেরে বসেছিলেন। এখন বুঝতে পারছি, সঙ্গে সঙ্গে আমি তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু কেন সুহাস আমাকে ওইভাবে? সে কথা একমাত্র লুসি দেবীই বলতে পারেন, ওকেই জিজ্ঞাসা করুন না, কিরিটি বললে। বলুন মিস সান্যাল। বলবো, আজ আমি সবই বলবো, লুসি হঠাৎ বলে ওঠে। কোনো কথাই আর গোপন করব না। সুহাসের সঙ্গে কি করে আপনার পরিচয় হলো? কিরিটি প্রশ্ন করে। কতদিনের পরিচয়? বেশি দিন নয়, মাত্র 6 মাসের পরিচয়। কেমন করে পরিচয় হলো? ওর বোন, আমার বান্ধবী সহকর্মিনী রাখির আপন মামাতো ভাই সুহাস। আপনার যে বান্ধবী আপনার সঙ্গে ওই বাড়িতে থাকেন, বর্তমানে হাসপাতালে আছেন? হ্যাঁ। 6 মাস আগে একদিন সুহাস এখানে তার বোনের সঙ্গে দেখা করতে আসে। রাখি বাসায় ছিল না, আমি দরজা খুলে দিই। তারপর? তখন তো বুঝতে পারিনি, আমাকে দেখে ও ভীষণ চমকে ওঠে কয়েকটা মুহূর্ত। তারপর কেমন যেন ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে চেয়ে থাকে, বলে অর্ধস্ফুট গলায়, কে কে আপনি? আশ্চর্য, কি সৌসাদৃশ্য দুজনের। জিজ্ঞাসা করি, কার কথা বলছেন? সুহাস বলে না। একজনের সঙ্গে ভীষণ মিল আপনার, তাই হঠাৎ চমকে উঠেছিলাম। জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে মিল? ও বললে, আমার জানা একটি মেয়ের সঙ্গে। তখনও আপনি বাসবিকে দেখেননি নিশ্চয়ই? দেখেছি, তারই কিছুদিন আগে জেনেও ছিলাম তার কথা। তারপর? কাজেই আমি বুঝতে পারলাম কার কথা সুহাস বলছে, কিন্তু কিছু প্রকাশ করলাম না। তাহলে বেশ কিছুদিন আগে থাকতেই আপনি আপনার যমজ বোনের কথা জানতেন? কিরিটি প্রশ্ন করে। লুসি বলে, হ্যাঁ জানতাম। যাক, যা বলছিলেন বলুন। বলতে দ্বিধা নেই। তারপর থেকেই মধ্যে মধ্যে সুহাস এখানে আসতে লাগলো। আপনার বান্ধবীর অনুপস্থিতিতেই বেশিরভাগ বোধ হয়। হ্যাঁ, এবং ক্রমে আমাদের আলাপ ও ঘনিষ্ঠতা হয়। হ্যাঁ। তারপর? আমাদের আলাপ যখন ঘনিষ্ঠতায় পৌঁছেছে, সেই সময় হঠাৎ একদিন এক রেস্টুরেন্টে আমরা যখন বসে আছি, পল সেখানে এলো। পল আমাকে দেখে চমকে ওঠে। তারপর সুহাস যখন তার সঙ্গে আমার পরিচয় করে দিতে উদ্যত হয়, সে বলে আমাকে সে চেনে, পরিচয়ের প্রয়োজন নেই। সুহাসবাবু কি জানতেন না যে আপনার মা জুনিফার? তখনও জানতো না, পরে পলের মুখে শুনেছিল। বলুন তারপর। আমি তখনও জানতাম না সুহাস আমার জ্যাঠাকে ব্ল্যাকমেইল করছে। কবে জানতে পেরেছিলেন কথাটা? বাসবের মৃত্যুর কয়েকদিন আগে। কেমন করে জানলেন? মার কাছে। মার কাছে আপনি যেতেন? হ্যাঁ, মধ্যে মধ্যে যেতাম তাকে কিছু সাহায্য করতে। আপনার মা আপনাকে কি বলেছিলেন? মা বলেছিল সুহাসের বাবা সমীর চৌধুরী আর আমার জ্যাঠামশাই বিরাজ সান্যাল দুজনে মিলে বর্মায় কাঠের ব্যবসা করেছিলেন। আপনার মা সে কথা জানতেন? না, জানতো না, পলি বলেছিল। তারপর? সুহাসের বাবাকে নাকি খুন করে তার সব টাকা কড়ি ও ব্যবসার অংশ জ্যাঠামশাই নিয়ে নেন। সুহাস তাই এতদিন পরে জ্যাঠামশাইয়ের সন্ধান পেয়ে তার বাপের হত্যার
ও তার সঙ্গে প্রতারণার প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর হয়েছে এবং পল ওকে সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মা কথাটা বিশ্বাস করতে পারেনি। তবে আমাকে ডেকে বলেছিল সব কথা এবং বলেছিল পল সাংঘাতিক চরিত্রের লোক। সুহাসের সঙ্গে যখন তার বন্ধুত্ব হয়েছে, সুহাসকেও মা বিশ্বাস করতে পারছিল না। আমি অবশ্যই প্রথমে মার কথাটাও বিশ্বাস করিনি, কিন্তু বাসবিকে হত্যা করার কয়েকদিন আগে হঠাৎ জানতে পারি। কি করে জানলেন? একদিন সুহাসের বাসায় দুজনে বসে গল্প করছি। ওই সময় আমার জ্যাঠামশাই ড্রাইভার এসে একটা খাম সুহাসের হাতে দিল। লোকটা যে জ্যাঠামশাইয়ের ড্রাইভার আগেই সেটা জেনেছিলাম। তাই লোকটা চলে যেতে সুহাসকে যখন দেখলাম খাম থেকে টাকা বের করে গুনছে, তখন জিজ্ঞাসা করলাম, কিসের টাকা? সুহাস আমাকে এড়িয়ে গেল। মনে আমার আরও সন্দেহ হয়। সুহাসকে পরেও নানাভাবে প্রশ্ন করি, কিন্তু সে জবাব দেয় না। তখন মাকে জিজ্ঞাসা করি। মাই বলে প্রথমে ব্ল্যাকমেইলের কথা। জ্যাঠামশাই নাকি প্রতি মাসে সুহাসকে 2000 করে টাকা দিয়ে যাচ্ছেন। ভেবেছিলাম সে কথা বলবো পরের দিনই সুহাসকে, কিন্তু 4 দিন সুহাস এলো না, আর 5 দিনের দিন সকালে সংবাদপত্রে বাস্তবের মৃত্যু সংবাদ প্রকাশিত হলো। আমি যেন কেমন ভয় পেয়ে গেলাম। কেন জানি না, মনে হয়েছিল বাসবই শেষ নয়, জ্যাঠামশাইয়েরও হয়তো বিপদ মাথার উপর ঝুলছে। ছুটে গেলাম এক রাত্রে তার কাছে। তার সঙ্গে দেখা করেছিলেন আপনি? কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ, তাকে সব কথা বলি এবং সেই দিনই আমার অস্তিত্বের কথা প্রথম তিনি জানতে পারেন। তারপর শ্যামা খুন হলো। আমি আরও ভীত, আরও নার্ভাস হয়ে পড়লাম। সুহাসকে বললাম সব কথা। সুহাস বললে, তোমার ভয়টা কি? তোমার গায়ে আঁচড়টিও লাগবে না। সুতরাং কি করে বুঝলে? সে বললে, কারণ আমি জানি কে খুনি। বললাম, জানো কে? সে বলে, রঞ্জন। তারপর সুহাস আমাকে বুঝিয়েছিল শীঘ্রই পুলিশকে সব কথা সে জানাবে। ওই সময় আপনি এলেন আমার এখানে। আপনারা চলে যাবার পরই সুহাস এলো, তাকে সব বললাম। তবে সেদিন বলেছিলেন কেন? সুহাসবাবুকে আপনি চেনেন না? ভয়ে ভয়ে মিথ্যা বলেছিলাম। তাছাড়া কি? সুহাস আমাকে বুঝিয়েছিল জ্যাঠামশাইয়ের যদি কোনো মতে আমার উপরে সন্দেহ হয় বাসবের মৃত্যুর ব্যাপারে, তাহলে তিনি এক কপর্দকও আমাকে দেবেন না, ত্যায্য করবেন। তবে যে সেদিন তার অর্থের প্রতি আপনার কোনো লোভ নেই বলেছিলেন? লুসি মাথা নিচু করে। যাক, যা বলছিলেন বলুন। আজ রাত্রে সুহাস প্ল্যান করে আমাকে পাঠিয়ে রঞ্জনকে এনে পুলিশের হাতে তুলে দেবার, কিন্তু তখন বুঝিনি তার আসল প্ল্যান তাকেও হত্যা করা। কেন, রঞ্জনবাবুকে হত্যা করার কি প্রয়োজন হয়েছিল সুহাসবাবু? কিরিটি প্রশ্ন করে। শ্যামা যেমন সে রাত্রে সুহাসকে বাসবিকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় দেখে চিনতে পেরেছিল বলে সুহাস তাকে হত্যা করে, তেমনি রঞ্জনবাবুও সুহাসকে বোধহয় সন্দেহ করেছিল। পরে আমার কথাটা মনে হয়েছে রঞ্জনবাবুকে বাগানবাড়িতে গুম করে আসবার পর। আপনারা আসার আগে ওই ব্যাপার নিয়েই আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল। লুসি থামল। ইতিমধ্যে রাত প্রায় শেষ হয়ে এসেছিল। ভোরের আবছা আলো জানালা পথে দেখা যায়। রথিন পরের দিন কিরিটির গৃহে বসে জিজ্ঞাসা করে, রিয়েলি কিরিটি, মাই হ্যাটস আপ টু ইউ। কিন্তু সুহাসই যে আসল নাটের গুরু বুঝলি কি করে? চোখ থাকলে আর মাথায় গ্রে সেলগুলোকে একটু সক্রিয় করে তুললেই তুইও জানতে পারতিস। মনে পড়ে তোর শ্যামা বলেছিল দুর্ঘটনার কয়েকদিন আগে এক রাত্রে বাসবী ও বিদাত যখন বাসবীর ঘরে বসে কথা বলছে, সে সুহাসের নাম শুনেছিল। হ্যাঁ, কেন তোর মনে হয়নি রঞ্জন ও ব্রজেশের কথা বাদ দিয়ে হঠাৎ সুহাসের কথাই বা আসে কেন? তারপর সে রাত্রে সিনেমার ব্যাপারটা ভেবে দেখ। রঞ্জনবাবু সুনীলবাবুর পাশেই ছিলেন, কাজেই তার পক্ষে মরফিন সুনীলবাবুর দেহে ইনজেক্ট করা সম্ভবপর ছিল না। অথচ সুহাসও সে রাত্রে লবিতে ওই সময় উপস্থিত ছিল। বিচিত্র একটা যোগাযোগ নয় কি? প্যাড ও পেনটা যা বাসবীর ঘরে পড়েই ছিল, সেটা তুই যদি গোড়া থেকেই নেগলেক্ট না করতিস, তাহলে তো সেই অর্ধসমাপ্ত চিঠির মধ্যেই দেখতে পেতিস সম্পূর্ণ সত্যটা। অস্বীকার করতে পারতিস রহস্যটা। এই দেখ সেই চিঠির কপি, পড়ে দেখ। বলতে বলতে কিরিটি একটা ভাঁজ করা কাগজ সামনের ফাইল থেকে টেনে বার করল। রথিন পড়ে কাগজটা। অর্ধ সমাপ্ত একটা চিঠি। সুহাস, তুমি যে এত কুৎসিত, এত জঘন্য জানতাম না। আজ জানতে পেরে লজ্জায় মাথা আমার মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে।
তোমাকে বিয়ে করা তো দূরে থাক, তোমার দিকে তাকাবার কথাও ভাবতে পারছি না আর আমি। তোমারও থ্রেটনিংকে আমি ভয় করি না যেন। এখন বুঝতে পারছি তুমি কিছুদিন ধরে ছায়ার মতো আমার পেছনে পেছনে ঘুরছিলে। তুমি আমাদের বিয়েতে এসো না, এলে কিন্তু সবাইকে আমি। রতিন কাগজটা পড়ে কিরিটির হাতে ফিরিয়ে দিল। এখন বুঝতে পেরেছিস? হ্যাঁ, আই ওয়াজ ব্লাইন্ড, আই ওয়াজ এ ফুল, রথিন বলে। তারপর আরও ছিল, সুহাসবাবু শতপ্রবৃত্ত হয়ে এসে রাত্রে আমাকে লুসির কথা বলা। একটু ভেবে দেখলেই ব্যাপারটা বুঝতে পারতিস। আমাদের সন্দেহ তার প্রতি না দানা বেঁধে উঠতে পারে, তাই আমাদের চিন্তাধারাকে সম্পূর্ণ অন্য পথে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সর্বশেষ ও মোক্ষম সন্দেহ তোর সুহাসের ওপরেই পড়া উচিত ছিল, বর্মা পুলিশের রিপোর্ট পড়ে ও ফটোটা দেখে। ফটোটা ভালো করে দেখলেই বুঝতে পারতি সমীর চৌধুরীর মুখের সঙ্গে আমাদের সুহাসবাবুর কি অদ্ভুত সিমিলারিটি। সুহাসের প্রতি সন্দেহটা তখনই আমার দৃঢ়বদ্ধ হয়। বুঝতে পারি হত্যাকারী সুহাস ছাড়া আর কেউ নয়। কিন্তু রিপোর্টে একটা জিনিস ছিল, বিরাজ ও সমীর চৌধুরীর মধ্যে কোনো নারী ঘটিত ব্যাপার। হয়তো সেই নারীর জন্যই সমীর চৌধুরীকে প্রাণ দিতে হয়েছিল, এবং সেই নারী ঘটিত ব্যাপারটাই হয়তো সুহাসকে ইদানিং বিরাজমোহনকে ব্ল্যাকমেইল করতে সাহায্য করেছে। কিন্তু কে সে নারী জানি না, জানতে হয়তো পারাও যাবে না কোনোদিন, কারণ যে দুজন জানতো তার মধ্যে একজন সুহাস, সে আজ মৃত, এবং দ্বিতীয় এই বৃদ্ধ পঙ্গু বিরাজমোহন। তাকে আর আমার ইচ্ছা নয় নতুন করে হত্যা ব্যাপারে নোংরামের মধ্যে টেনে আনা। ওই সময় রঞ্জন, সুনীল, ব্রজেশ ও অভিজিৎ এসে ঘরে ঢুকল। আসুন আসুন রঞ্জনবাবু, কিরিটি বলে ওঠে। ওরা সোফার উপরে এসে বসল। কিরিটি রঞ্জনের মুখের দিকে চেয়ে বলে, আসল ক্রেডিট কিন্তু আপনার। আমার? হ্যাঁ, আপনার লেখা সুনীলবাবুকে চিঠিটার মধ্যে যে আপনার সেতারে সুর বেজে উঠেছিল, সেই সুরই আমাকে দুটো কথা জানিয়ে দেয়। এক, বাসবী দেবীর প্রতি আপনার গভীর প্রেম। রঞ্জন মাথাটা নিচু করে। কিরিটি ওর দিকে তাকিয়ে বলে, ভালোবাসার মধ্যে লজ্জা তো কিছু নেই রঞ্জনবাবু। আপনি, ব্রজেশবাবু ও সুনীলবাবু তিনজনেই আপনারা বাসবী দেবীকে ভালোবেসেছিলেন। জগতে এমন একজন নারী আছে যাদের প্রতি প্রত্যেক পুরুষই আকৃষ্ট হয়, ভালো না বেসে পারে না। বাসবী দেবীও হয়তো তেমনই এক নারী ছিলেন। যাক, যা বলছিলাম, সেই ভালোবাসার ইঙ্গিত থেকেই যেটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল, সেটা হচ্ছে আপনারা তিন বন্ধুর কেউই বাসবী দেবীকে হত্যা করতে পারেন না। অথচ হত্যার ব্যাপারটা পর্যালোচনা করে মনে মনে যেটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছিল, বাসবী দেবী তার কোনো পরিচিতের হাতেই নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন। তাই যদি হয়ে থাকেন তো কে সে পরিচিতজন? আপনারা পাঁচ বন্ধু ও বিরাজ সান্যাল। শেষে একজনকে আগেই বাদ দিয়েছিলাম, বাকি থাকেন আপনারা পাঁচজন। আপনাদের পাঁচজনের মধ্যে অভিজিৎবাবু, সুনীলবাবু, ব্রজেশবাবু ও রঞ্জনবাবুকে বাদ দিতে হয়েছে আমায়। বাকি তাহলে থাকলো একজন, সুহাসবাবু। সমস্ত সন্দেহ তখন আমার সুহাসবাবুকে কেন্দ্র করে ঘুরপাক খেতে থাকে। কিন্তু হত্যার মোটিভ কি হতে পারে? প্রথমটায় ভেবেছিলাম বোধহয় ঈর্ষা। সুহাসবাবু হয়তো বাসবী দেবীকে ভালোবেসেছিলেন। পরে যখন বুঝতে পারলাম তা নয়, তখনই মনে হলো তবে কি অর্থ। কিন্তু বাসবীর হত্যার সঙ্গে অর্থের কি যোগ থাকতে পারে সুহাসবাবুর? ওইখানে এসেই আমি হোঁচট খেতে থাকলাম বারবার। তারপর এলো বর্মা পুলিশের রিপোর্ট ও ফটো। সব পরিষ্কার হয়ে গেল দিনের আলোর মতো। সামান্য একটু বাকি ছিল। লুসি দেবীর স্টেটমেন্টে তাও পরিষ্কার হয়ে গেল গত রাত্রে। অবশ্যই চিঠির ব্যাপারটা তো আগে থাকতে ছিলই। কিরিটি থামলো একটু, তারপর বললে, কিন্তু একটা অনুরোধ আছে রঞ্জনবাবু আপনার কাছে আমার। কি বলুন? একদিন আপনার সেতার বাজনা শোনাতে হবে। রঞ্জন প্রত্যুত্তরে মৃদু হাসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।